প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির দুর্বৃত্তায়ন বনাম দুর্বৃত্তায়নের রাজনীতি। এ বিষয়ে আজ আমাদের সঙ্গে আলোচনা করবেন আওয়ামী লীগ সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। আপনাকে স্বাগত। আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউসার। আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে আপনি টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করুন। আমরা আলোচনায় যাব। আজকে যেটা লিঙ্ক ধরিয়ে দিই, প্রথম আলোতে 24 জুন দৈনিক প্রথম আলো একটি খবর এসে এই রাজনীতির দুর্বৃত্তায়ন নেই, সেটা আমি পাঠ করছি, তাহলে আলোচনা করতে আপনাদের হয়তো সুবিধা হবে যে আমরা কোন দিকে যেতে চাই। শুধু টাকার জোরে সস্ত্রীক সাংসদ হয়েছেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুল। ঘাটে ঘাটে টাকা দিয়ে প্রথমে নিজে লক্ষ্মীপুর 2 আসনের, যেটি নাম হয়েছে রায়পুর লক্ষ্মীপুর সদরের আংশিক সদস্য হন, তিনি সাংসদ হন। পরে স্ত্রী সেলিনা ইসলামকেও একইভাবে সংরক্ষিত আসনে সাংসদ বানান। এখন কুয়েতে আটক হয় জানা যাচ্ছে এই টাকার উৎস ভিসা বাণিজ্য ও মানব পাচার। 6 জুন কুয়েতে তিনি আটক হয়েছেন। সেই দেশে তার 138 কোটি টাকা এ পর্যন্ত জব্দ করা হয়েছে। বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং এই জাতীয় সংসদেই মানব পাচারকারী ও তার স্ত্রী কিভাবে সাংসদ হয়েছেন সেই প্রশ্ন এই জাতীয় সংসদে তোলা হয়েছে। এবং সংসদের মর্যাদা রক্ষায় আইনি পদক্ষেপের দাবি তুলেছেন আমাদের মাননীয় সংসদ সদস্যদের কয়েকজন। এই হচ্ছে মোটামুটি রাজনীতি দুর্বৃত্তায়নের সর্বশেষ নমুনা। এর আগে আরো 2-1টি ঘটনা ঘটেছে, যেমন মানিকগঞ্জ 1 আসনের সাংসদ নাইমুর রহমান দুর্জয়, তার এলাকায় নানা অনিয়ম দুর্নীতির খবর আমরা পেয়েছি। রাজশাহী 4 আসনের সাংসদ এনামুল হকের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়েও বেশ আলোচনা হয়েছে। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে আলোচনা সূত্রপাত করতে অনুরোধ করছি। ব্যারিস্টার রুমিন ফারহানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ একটা সময় রাজনীতি ছিল সেই সব মানুষদের হাতে যারা ত্যাগী, যারা মেধাবী, যারা দেশের কথা, মানুষের কথা, সমাজের কথা চিন্তা করে এবং পরিবারের শ্রেষ্ঠ যে সন্তানটি তারাই আসতো রাজনীতিতে। এবং ধীরে ধীরে সেটার পরিবর্তন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে গেছে, ব্যবসায়ীদের হাত থেকে দুর্বৃত্তদের হাতে গেছে, এবং এখন একেবারে যারা সমাজের পচে যাওয়া মানুষ ধীরে ধীরে তাদের হাতে রাজনীতি চলে যাচ্ছে। আপনি যদি 54 সালের নির্বাচন দেখেন, আপনি দেখবেন সেই সময় মাত্র 4% সংসদের মাত্র 4% ছিল ব্যবসায়ী। এমনকি 73 সালে স্বাধীনতা পরবর্তী প্রথম নির্বাচনে মাত্র 13% ব্যবসায়ী। আজকের সংসদে যদি তাকান, আপনি দেখবেন 70% সংসদ সদস্য সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত এবং 30% পরোক্ষভাবে ব্যবসার সঙ্গে জড়িত। আমি এটা বলছি না যে ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবেন না, তবে যখন রাজনীতিটা সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের কবলে এবং দুর্বৃত্তদের কবলে চলে যায়, তখন আজকে আমরা যে 3 জনের নাম বললাম, পাপুল, দুর্জয় বা এনামুল, তারা কিন্তু এক একজন একটা প্রতীক। তারা যে একা সংসদে শুধুমাত্র এই একজন পাপুল আছেন বা একজন দুর্জয় আছেন বা একজন এনামুল আছেন তা কিন্তু নয়। যদি অনুসন্ধান করা হয় তাহলে দেখা যাবে আরো অসংখ্য সংসদ সদস্য, অসংখ্য রাজনীতিবিদ, অসংখ্য উচ্চ পর্যায়ের নেতা, তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আপনারা পাবেন। পাপুলের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে কুয়েতি পত্রিকায় এই বছরই 2012 সালে। তখন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটাকে উড়িয়ে দিয়ে বলেছিল যে এটা একেবারেই ফেক নিউজ, এই নিউজের কোন রকমের কোনো সত্যতা নাই। তখন যদি বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত করা হতো, তখন যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু আজকে বিষয়টি এত দূর যায় না। এবং এখন যখন কুয়েত সরকার অত্যন্ত শক্তভাবে পাপুলের বিরুদ্ধে এবং তার সঙ্গে আরো জড়িত তার স্ত্রী যে আরেকজন সংসদ সদস্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত করছে, তখন বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসেছে। এবং এতদিন পরে আমাদের রাজনীতিবিদ বলেন বা সংসদ বলেন বা সরকার বলেন, তাদের বোধোদয় হয়েছে যে এটা আসলে পুরো রাষ্ট্রের জন্যই অত্যন্ত অসম্মানজনক। দেখুন, আমরা যদি ওনার অপরাধগুলোর দিকে তাকে, ওনার মূল ব্যবসায় ছিল মানব পাচার এবং ভিসা, যেটা পত্রিকায় এসছে, এবং ওনার লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হওয়াটা
ইন্ডিকেট করে যে একেবারে টাকার বিনিময়ে আসনটি তিনি কিনে নিয়েছেন। আসনটি প্রথমে দেয়া হয়েছে, প্রথমত আসনটি বিএনপির, লক্ষ্মীপুর নোয়াখালী এই জোনটি সব সময় বিএনপির ছিল, সব সময় এখান থেকে বিএনপি জিতেছে, এবং যদি কোন রকমের ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হতো তাহলে বাংলাদেশে 90% আসনে বিএনপি জিততো 2018-তে। তারপরেও ধরে নিচ্ছি এই সময় 2018-তে নির্বাচনটি যখন হয়েছে, এটি প্রথমে জাতীয় পার্টির নোমান সাহেবকে এটি মনোনয়ন দেয়া হয় এবং মহাজোট থেকে দেয়া হয়। তারপরে সেটা পরিবর্তন করে কিভাবে এখন যিনি তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম সাহেব, তিনি কেন্দ্রে চিঠি পাঠান যে পাপুল সাহেবের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীকে কাজ করতে হবে, কারণ তিনি মাঠের নেতা, তিনি দীর্ঘ সময় লক্ষ্মীপুরে কাজ করেছেন। যদিও লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক, তারা দুজনেই অবাক হয়ে পত্রিকাকে বলেছে যে তিনি কোনোদিনও লক্ষ্মীপুরে কাজ করেন নাই, তিনি কোনোদিনও লক্ষ্মীপুরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, এমনকি তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বহু বছর আগে দেশ ছাড়েন এবং তিনি বিদেশে এই ধরনের মানব পাচার বা ভিসা এইসব ব্যবসা বাতি করে উনি বিপুল বিপুল অঙ্কের টাকার মালিক হয়েছেন। তো তারপরে দেখা গেছে যে তিনি যে কোনো ভাবেই হোক, বিভিন্ন টাকার অ্যামাউন্টের কথা এসছে, সেই টাকা পয়সা লেনদেনের মাধ্যমে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সরকারের একেবারে নীতি নির্ধারকদের কাছ থেকে সম্মতি নিয়ে যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন তার সঙ্গে সমঝোতায় গিয়ে তাকে মাঠ থেকে সরিয়ে দিয়ে তিনি লক্ষ্মীপুরের আসনটিতে স্বতন্ত্র হন, এবং স্বতন্ত্র হয়ে কিন্তু তিনি থেমে থাকেন নাই। সংসদে আরো যে স্বতন্ত্র সদস্যগুলো আছে তাদের কাছ থেকেও কিন্তু তিনি তার স্ত্রীর জন্য অনুমোদন কিনে নেন বা তাদের সম্মতি নিয়ে নেন। এখানে নিক্সন চৌধুরীর নাম এসছে, এখানে আমাদের চিফ হুইপের নাম এসছে। আজকে প্রথম আলো যে রিপোর্টটি আপনি উল্লেখ করছিলেন, সেই রিপোর্টটিতে ভেতরে গেলে আপনি দেখবেন সেখানে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর কথা যেমন আছে, তেমনি তার বড় ভাই আমাদের চিফ হুইপ লিটন সাহেবের কথাও আছে, যে তারাও তার স্ত্রীর মহিলা আসনের ব্যাপারে সম্মতি দেন। যদিও নিক্সন চৌধুরী অস্বীকার করেছেন, তিনি বলেছেন আমার কাছে দুটো প্রার্থী ছিল, একজন বিএনপির আর একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। যদিও আমি জানি না যে সেলিমা ইসলাম যিনি ওনার স্ত্রী পাপুল, তিনি কবে আওয়ামী লীগের রাজনীতি করতেন, আওয়ামী লীগের সদস্যরাও জানেন বলে আমার মনে হয় না, কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান। এবং তারপর স্বামী স্ত্রী মিলে হেন কোনো অন্যায় কাজ নেই যা তারা করেননি, এবং যে বিভৎস নির্মম অত্যাচার তারা আমাদের শ্রমিক ভাইদের উপর করেছেন। আজকে যে $33 বিলিয়ন রিজার্ভের আমরা গর্ব করি, যাদের শ্রম ঘামে এই $33 বিলিয়ন হয়েছে, তাদের উপরে কি নৃশংস নির্মম অত্যাচার হয়েছে, কিভাবে তাদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে, কিভাবে এক চাকরির অনুষ্ঠান জুড়ে আমরা হয়তো সেই আলোচনা আপনি আরো সুযোগ পাবেন করবার জন্য। আপনাকে এই পর্যায়ে অনেক ধন্যবাদ। আমি যাব আমাদের সঙ্গে মাননীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত। মিল্লাত ভাই, আপনি যদি বলেন, আপনারা নিজেও একজন ত্যাগী, রাজনীতি করে কষ্ট করে এমপি হন, সংসদে আসেন, এই পাশে যখন এরকম মানব পাচারকারী, ভিসা বাণিজ্য যার অভিযোগ, তারা যখন বসে তখন এমপি হিসেবে নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা না। তো আপনি যদি একটু বলেন যে সজ্জন হিসেবে আপনি কিভাবে দেখছেন আসলে এই পাপুলের ব্যাপারটা খুব আলোচিত হচ্ছে। ধন্যবাদ। পত্র পত্রিকায় প্রতিদিনই দেখতে পাচ্ছি হেডলাইন্স, এবং এটা প্রথমবার যখন দেখি তখন আমার মনে সন্দেহ হয়েছিল আসলে ঘটনাটা সত্য কিনা। কারণ একজন মানুষ, একজন সংসদ সদস্য, সম্মানিত ব্যক্তি, তার বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ উঠবে। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে অন্য কিছু কিনা। পরবর্তীকালে দেখা গেল না, ঘটনাটা সত্য, এবং সত্য মানে আশ্চর্যজনক ভাবে সত্য। আসলে যে লক্ষ্মীপুর থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন এ কথা সত্য। লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত, বিএনপির সমর্থকরা সেখানে আছে, কোনো সন্দেহ নেই, এবং তাদের মধ্য থেকে তিনি কিন্তু বেরিয়ে এসেছেন। তো তিনি কিভাবে আসলেন এটাই সত্যিকার অর্থে আমার কাছে একটা ধোঁয়াটে। তবে আজকে যে ঘটনাগুলো বললেন, আমি আসলে ব্যক্তিগতভাবে না দেখার কারণে আমি তো বলতে পারি না যে কে কে এর সাথে জড়িত, কিভাবে জড়িত। তবে পত্রিকার উপর দেখে আমরা বুঝতেই পারি। প্রথমত এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, এবং এর শাস্তিটি বা যে অবস্থায় চলছে কুয়েতে সেটি অবশ্যই চলা দরকার। কোন বিবেক সম্পন্ন মানুষ কখনোই এটাকে সমর্থন করবে না। এবং তিনি যদি কাউকে সন্তুষ্ট করে যদি তিনি একজন প্রার্থীকে বসিয়ে দিতে পারেন, তাকেও কিন্তু আমরা অপরাধের বাইরে রাখতে পারি না। কারণ একটা দল একজন মানুষের উপর বিশ্বাস স্থাপন করে তাকে জনপ্রতিনিধিত্ব করার জন্য ম্যান্ডেট দিল, তিনি সেই দলের সাথে বিট্রে করে দলকে না জানিয়ে তিনি বসে পড়লেন, এটাও আমরা মানতে পারি না আসলে। অন্যদিকে একটি চিঠির কথা আমি পড়েছি, যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিটা যদি দেওয়া হয়ে থাকে, এই ধরনের চিঠি সাধারণত আমরা দেখেছি, আমরা যখন নমিনেশন ফর্ম দেখি বা অন্য কিছু দেখি, আমাদের মাননীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিগুলো,
কিন্তু সেখানে একজন গেলেন যিনি কিন্তু আসলে তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাও ছিলেন না। আমি জানি না সত্য কিনা মিথ্যা কিনা, আমি চিঠিটি দেখিনি, পত্রপত্রিকায় পড়েছি। এবং সেই চিঠি দেখে যদি সবাই তাকে মেনে নেয় তাও তো ঠিক না। আর সবাই কিন্তু তাকে মেনেও নেয়নি, আওয়ামী লীগের সবাইকে তাকে মেনে নিয়েছে তাও কিন্তু নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, এর বিরুদ্ধেও কথা হয়েছে কিন্তু। জি। সুতরাং আমি মনে করি এরা হচ্ছে সমাজের একটা কলঙ্ক, একটা বিষ। 20,000 লোককে যে এইভাবে প্রতারণার মাধ্যমে নিয়ে গেছেন। কিন্তু আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, আমি আসলে কাউকে ছোট বড় করার জন্য বলছি না, যে এই যে 20,000 লোক গেল, এরা কি পরস্পরের সাথে আলোচনা করে নাই, সম্পর্ক রাখে যে এমনি যে বিপদে পড়তে হচ্ছে, আমি এসে বিপদে পড়েছি তুমি আসার দরকার নাই, কিংবা বিদেশের নাম শুনলেই কোনো খোঁজ খবর না নিয়ে হয়ে চলে তো আমাদের যে সমস্ত সংস্থার মাধ্যমে যায়, যে সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায়, সেগুলোর ব্যাপারেও তো একটা সুনির্দিষ্ট অভিযোগ যেহেতু যে মিলাদ ভাই, না আমরা দেখতে পাচ্ছি উনি তো এমপি হয়েছেন, আবার ওনার স্ত্রীকেও বানিয়েছেন। এই যে এমপি বানানোর কারণটা কি, মানে মধুটা কি, এমপি হওয়ার মধুটা কি একটু যদি বলেন আপনি, যে কেন এমপি হতে চাচ্ছে উনি এবং ওনার স্ত্রী দুজনেই, অন্য কিছু না হতে চেয়ে? তার তো কোনো টাকার অভাব নাই, কেন এমপি হতে হয় পড়াশোনাও করেন সবাইকে? হ্যাঁ, তেমন কোনো পড়াশোনাও করেননি, ইন্টারমিডিয়েট হ্যাঁ। পাস করে মানে এমপি হওয়ার আকাঙ্ক্ষাটা কেন হলো মনে হয়? প্রত্যেকটা মানুষের সম্মান পেতে চায়। এই সিআইপি হওয়ার জন্য বিজনেসম্যানরা পাগল থাকে, যে সিআইপি কোনো লাভ নেই, কিন্তু সিআইপি হতে চাবে যে এই যে আমি সিআইপি একজন, আমি একটা সংগঠন করি, আমি সভাপতি হতে চাই, আমি গুরুত্বপূর্ণ পদে যেতে চাই, এটা মানুষের আকাঙ্ক্ষা। আর যখন আকাঙ্ক্ষা, উনি ভেবেছেন যে হয়তো এমপি হলেই হয়তো বা উনি একটা সম্মান পাবেন, সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবেন, টাকা আছে, এখন দরকার আমার সম্মান, আমি এমপি হলে সেই সম্মানটা পাবো, এই জন্যই হয়তো বা এমপি তিনি হয়েছেন, অন্য কোনো কারণ আছে বলে আমার বিশ্বাস হয় না। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। খন্দকার মনিরুজ্জামান ভাইকে একটু বলবেন সাংবাদিক হিসেবে, এই যে রাজনীতি দুর্বৃত্তায়ন, এখন আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, এর আগে নিশ্চয়ই বিএনপির সময় ছিল, এরশাদের সময় আমরা দেখেছি, তো এই রাজনীতি দুর্বৃত্তায়ন নিয়ে একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন, খন্দকার মনিরুজ্জামান? ধন্যবাদ। আমি আলোচনা শুনছিলাম, এবং যে বিষয়টি যে রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি, আসলে একটি মাত্র ঘটনা দিয়ে এটা আলোচনা করা, আমি মনে করি আলোচনাটা খুবই আংশিক হবে, অপূর্ণ হবে আর কি। আসলে এই দুর্বৃত্তায়নের একটি ইতিহাস আছে বাংলাদেশে, রাজনীতির দুর্বৃত্তায়নের একটা ইতিহাস আছে। এটা এমনি এমনি হঠাৎ করে পাপুলের জন্ম হয়নি, বা হঠাৎ করে পাপুলের মতো রাজনীতিতে যারা দুর্বৃত্ত এসছেন তাদের জন্ম হয়নি, এর পেছনে দীর্ঘ ইতিহাস আছে। আমরা জানি যে আমাদের দেশে এক সময় রাজনীতিবিদদের জন্য রাজনীতি ডিফিকাল্ট করার রাজনীতিও হয়েছে। আমরা জানি আমাদের দেশে এক সময় রাজনীতিকে সামরিকীকরণ করা হয়েছে, সামরিক বাহিনীকে ব্যবহার করা হয়েছে রাজনীতিতে সরাসরি, নানা সামরিক বাহিনী নানা সংস্থাকে ব্যবহার করা হয়েছে, গণতন্ত্রকে সামরিকীকরণ করা হয়েছে, রাজনীতিকে আমলাতন্ত্র করা হয়েছে। এগুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এইগুলি যদি আমরা বিবেচনায় না আনি, তাহলে মনে হবে হঠাৎ করে কি করে এরকম একজন পাপুলের মতো একজন দুর্বৃত্ত কিভাবে এমপি হলো বা সংসদ সদস্য হলো। রাজনীতিতে কেনা বেচা হয়েছে, এটা কোনো একটি সরকার কথা আমি বলছি না, সবাই কিন্তু এটা করছে। মনোনয়ন বাণিজ্য আমরা দেখেছি, বছর পর বছর মনোনয়ন বাণিজ্য হয়েছে, ব্ল্যাকমেল হয়েছে, হর্স ট্রেডিং হয়েছে, অরাজনৈতিক শক্তিকে রাজনীতিকে টেনে আনা হয়েছে। এর মধ্যে দিয়ে একটা সময় মাস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্বৃত্তরা রাজনীতিতে ধীরে ধীরে আসতে শুরু করছে। আমরা কিছু উদাহরণ দিতে পারবো, সময় এখন নাই, মানে সময় স্বল্পতার কারণে বলছি না, কিন্তু এইটুকু শুধু বলবো, বহু জায়গায় বিশেষ করে চট্টগ্রামে এরকম ইতিহাস আছে যে প্রথমে একজন মাস্তান হলো, চাঁদাবাজ হলো, সন্ত্রাসী হলো, তারপরে দলের একটা সদস্য হলো, একটি কমিটির প্রধান হলো বা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পেল, সেখান থেকে হতে হতে সে একটা পর্যায়ে রাজনীতির মধ্যে একটি আসন গিরে বসলো। এরকম উদাহরণ কিন্তু সারা দেশে আছে, এবং শুধু একটি দলে না, সব দলে আছে। বিশেষ করে যেসব দল ক্ষমতায় গেছে তাদের মধ্যে এই জিনিসটা আছে। তারপর রাজনীতিতে গডফাদার, মাফিয়াতন্ত্র, দুর্নীতিবাদদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। কিছুটা রুমিন ফারহান বলেছে, এটা একদিনে হয়নি, এই দীর্ঘদিনের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে রাজনীতি। যেমন ভাই যে প্রশ্ন করছিলাম, এই যে অপরাধীরা আপনি বলেন যে রাজনীতিতে আশ্রয় নেয়, এটাকে এক ধরনের দায় মুক্তি পাওয়ার মতো, যেটা বড় দলের সঙ্গে একটা আশ্রয় পাওয়া যায়, অ্যারেস্টকে এড়ানো যায়, অনেক অপকর্ম জায়েজ করা যায়। এর আগে একটি প্রশ্ন, কিংবা রাজনীতি একটা বিনিয়োগ কিনা, যে এটাকে ইনভেস্ট করে অনেক টাকা উঠানো যায়, মানে ওই যে এমপি হতে চাই, প্রশ্নটা মিলাদ ভাইকে করেছিলাম, আরেকটু যদি বিস্তৃত করেন অ্যানসারটা। আসলে কেবলই সম্মান না, আরো কোনো ব্যাপার আছে? না না, সম্মান না, সম্মান শুধু না, সম্মান একটা বিষয়। হ্যাঁ, এমপি হলে এমপি সাহেব তার একটা নানা দিকের দরজা খুলে যায়। আর এমপি হলে যেটা সুবিধা হয়, এই ধরনের যারা দুর্বৃত্ত
তাদের জন্য অনেকগুলি জায়গায় দায় মুক্তি পাওয়া যায়। তার কথাটা বুঝছেন? তাদের যে অবৈধ ব্যবসা, অনিয়মের ব্যবসা, দুর্বৃত্তায়ন, দুর্বৃত্তের যে কাজকর্মগুলো, সন্ত্রাসের যে কাজকর্মগুলো, সেগুলি তখন এক ধরনের ভিসা পেয়ে যায়, এক ধরনের অনুমোদন পেয়ে যায়। এই অনুমোদনগুলি পাওয়ার জন্যই এমপি হওয়া। তার সঙ্গে উপরি হচ্ছে যেটা মিলার সম্মান, সাহেব যেটা বলে বলেছেন, কোট যে আনকোট, সম্মান আদৌ পাওয়া, সম্মান quote কিনা এটা unquote। আসলে এইভাবে হ্যাঁ, এমপি হওয়ার মধ্যে সম্মান সুতরাং আছে কিনা? আসলে এমপি হওয়ার আসল লক্ষ্য হচ্ছে এইগুলি পাওয়া, ব্যবসা, মুক্তি তার পাওয়া। যে অবৈধ ব্যবসা সেখানে দায় মুক্তি পাওয়া। অনেক তারপরে ধন্যবাদ। জি, আমি আসবো আপনার কাছে। আরেকটি প্রিন্স কথা ভাই বলার যদি একটু বিষয় বলেন। একটি জি, লাইন, জি সেটা জি হচ্ছে যেমন ভাই শেষ এখন করেন। হ্যাঁ, রাজনীতিতে দুর্বৃত্তদের বিনিয়োগের একটা জায়গা হয়েছে, রাজনীতি সহজ বিনিয়োগের একটি জায়গা হয়ে গেছে। পরে এটা সুদে আসলে উঠানো যায় এখান থেকে। ইয়েস। জি, প্রিন্স ভাই। জি, আসলে আজকে আপনি যে টক শোর শিরোনাম, এটা যথার্থই, যে রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি। আচ্ছা, রাজনীতি হচ্ছে, আমরা যেটা জানি যে রাজনীতি হচ্ছে রাষ্ট্রের নিয়ামক শক্তি। রাজনীতি ছাড়া রাষ্ট্র চলে না, বা বলা যায় যে রাষ্ট্রের অক্সিজেন যদি হিসাবে কিছু ধরা হয়, তাহলে রাজনীতি সেই অক্সিজেন। কিন্তু সেই অক্সিজেনকে আজকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে? রাষ্ট্রকে অক্সিজেন, যে রাষ্ট্রকে অক্সিজেন দেয় যে রাজনীতি, সেই রাজনীতিকে আজকে দূষিত করে ফেলা হয়েছে। আপনি বলেছেন বা অন্যরাও বলেছেন যে এটা তো একদিনে হয় নাই, ধীরে ধীরে এটা হয়েছে। এটা আমি অস্বীকার করব না, ধীরে ধীরে সেটা হয়েছে। কিন্তু এখন যে এরকম মহামারী আকার ধারণ করেছে, এইটা অতীতে কখনোই ছিল না। এটা বাস্তব এবং সত্য কথা। শুধু এক পাপুল কিন্তু নয়, আজকে বর্তমান সংসদের দিকে যদি তাকান, সেখানে যেমন পাপুলের অস্তিত্ব পাবেন, সেরকম আমরা দুর্জয়ের অস্তিত্ব পাই, সেরকম এনামুলদের অস্তিত্ব পাই, আবার সেরকম শিকদার গ্রুপেরও অস্তিত্ব পাই। শিকদার গ্রুপের থেকে, সে একটা ব্যবসায়ী গ্রুপ, সেই গ্রুপ থেকে একজন মহিলা সংসদ সদস্য দেওয়া হয়েছে। তিনি কখনোই আওয়ামী লীগ করেছেন বলে আওয়ামী লীগের কেউ কিন্তু জানেও না, তারা মনেও করেন না, কিন্তু তাকে সেখানে এমপি দেওয়া হয়েছে। এবং সেই এমপির প্রভাব বিস্তার করে তারা যে কি করছে বা কি না করছে, এটা আজকে কিন্তু সকলেরই জানা। কিন্তু আজকে রাজনীতিতে কোন জায়গায় গিয়েছে, এটা আমাকে দেখতে হবে। আজকে আমি যেটা বলছিলাম যে আপনি জানেন যে যখন দেশে এই জনগণের রাজনীতিতে, জনগণের যখন কোনো অংশগ্রহণ থাকে না, যখন গণতন্ত্র থাকে না, যখন মানুষের অধিকার থাকে না, যেখানে মানুষের ভোট দেওয়ার প্রয়োজন পড়ে না, যখন দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়, যখন দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়, তখনই কিন্তু এই দুর্বৃত্তায়ন ঘটে। এবং এই দুর্বৃত্তায়ন গত 12 বছরে এমন ভাবে ঘটেছে, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই দুর্বৃত্তায়ন মানে লাগামহীন ঘোড়ার মতো এটা কিন্তু ছুটে চলেছে। সেই দুর্বৃত্তায়নের মধ্যে আমরা দুর্নীতি যেরকম দেখেছি, ক্যাসিনো কাণ্ড যেরকম দেখেছি, পাপিয়াদেরকে যেরকম দেখেছি, সেরকম আমরা এনামুলদের দেখছি, দুর্জয়দেরকে দেখছি, সেরকম আমরা পাপুলকে দেখেছি, কিংবা পারভিন শিকদারকে দেখছি, বা এরকম আরো কত যে মানুষ আছে, এটা কিন্তু বলে শেষ করা যাবে না। আমরা যদি মানে দেখি যে অ্যারিস্টটল তার যেমন মানে তার পলিটিক্স এর 10ম অধ্যায়ে তিনি বলেছেন যে স্বৈরতন্ত্রের দুটি দিক আছে। একটি হচ্ছে অর্থকে চরম লক্ষ্য হিসাবে গণ্য করা, আরেকটি হচ্ছে জনগণকে অবিশ্বাস করা আর জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা। এই দুটি কিন্তু বর্তমান সরকারের মধ্যে আমরা সেটা বিদ্যমান দেখতে পাচ্ছি। আজকে যেখানে জনগণের অংশগ্রহণ থাকে না, সেখানেই কিন্তু আপনার তারা মানে যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকার জন্য এই দুর্বৃত্তায়নের উপর নির্ভর করে। আজকে শুধু এই আর্থিক দুর্বৃত্তায়ন ঘটে নাই বা দুর্নীতি ঘটে নাই, আপনার সমস্ত জায়গায় রাজনীতির পথকে ন্যারো করে দেওয়া হয়েছে। রাজনীতি বলতে আজকে কিছু নাই। সেই কারণেই তো আজকে এই সমাজের সর্বত্র অরাজকতা চলছে। আসবো আপনার কাছে আসবো। কাউসার ভাই যদি একটু বলেন, অ্যাডভোকেট কাউসার, আনমিউট করে যদি বলেন। আমরা জানি যে ছাত্র জীবন থেকেই আপনি রাজনীতি করেন, মাঠে কাজ করছেন। এই যে এমপি হতে পারলেন না, আর তারা এমপি হয়ে যাচ্ছে কিভাবে আপনি শুনলেন, তো আপনার কি মনে হয়? আসলে নিশ্চয়ই বেদনা হতো, আপনি কষ্টবান, সব মিলিয়ে যে আপনার মূল্যায়নটা শুনি আসলে। ধন্যবাদ আরটিভির দর্শকবৃন্দকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। আজকের বিষয় হলো রাজনীতির দুর্বৃত্ত। এখানে এমপি রুমির ফারহান আর প্রিন্স ভাই অনেকগুলি কথা বলেছেন। এখানে আজকে এই 24শে জুন আওয়ামী লীগ 72 বছরে পা দিয়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে অনেক সংকট কাটিয়ে আজকে এই জায়গায় এসেছে। আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতেছি কি জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আমরা দেশটা স্বাধীন করেছিলাম। দুর্বৃত্তের কথা যদি বলেন, 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যা করা। তারপর যারা সুবিধা নিয়েছিলেন, ক্ষমতায় এসেছিলেন, রাজনৈতিক দল করেছিলেন, কিভাবে দল করেছিলেন, কাদেরকে নিয়ে করেছিলেন,
এটা কিন্তু এই দেশের মানুষ জানে। সেই থেকে কিন্তু শুরু। 1981 সালে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেন, আমাদেরকে একটি কঠিন আন্দোলন করতে হয়েছিল তৎকালীন যে স্বৈরাচার আর সেই রূপগুলো। আমি এগুলো বলছি কেন জানেন? আজকে ওনারা বলতেছেন, আমি তো ছোট্ট করে একটা কথা বলি। এই পাপলুর বিরুদ্ধে কথা হচ্ছে, পাপলুর ওয়াইফ সালমার বিরুদ্ধে কথা হচ্ছে। এটা হয়তো আপনারা চেক করে দেখেন না তার এমপি হওয়ার প্রস্তাবক সমর্থক কারা ছিল। তা আওয়ামী লীগের কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগ 33টা আসন পেয়েছে, সংরক্ষিত আসনে 33টা করেছে। জাতীয় পার্টি পেয়েছে 6টা, একটা পেয়েছে বিএনপি, একটা স্বতন্ত্র। তাহলে তো বেরিয়ে আসবে, তাই না? এটা ডকুমেন্টারি আজকে আলোচনা হচ্ছে। আজকে পাপলুর একটি বিষয় বিদেশে একটি বিষয় হয়েছে বলে আজকে আলোচনায় এসছে। আমি দুইটা ব্যাপার বলতে চাই। যেহেতু যে দেশে ঘটনাটি ঘটেছে সে দেশ ইতিমধ্যে বিচার কার্য শুরু করেছে। আর বাংলাদেশে দুদক, দুর্নীতি দমন কমিশন তার পরিবারের সকল সদস্যদের বিষয়েও তদন্ত শুরু করেছে, একটা ব্যবস্থা হবে। কিন্তু এই যে একটা বিতর্ক সৃষ্টি করা আর এই ফাঁকে বলে ফেলা দুর্বৃত্তায়ন হচ্ছে। আজকে দেখেন, আমি প্রথমেই বলেছি আমরা করুণাময় একটা কালের মধ্যে আছে। আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আজকে 12 বছর কাটিয়েছে। এই করুণাময়ের আগে আমাদের সরকার কিন্তু দুর্নীতি বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিলেন। এখানে প্রিন্স ভাই যাদের নাম বললেন তাদের কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে শীর্ষস্থানীয় নেতার থেকে আনা হয়েছে। আমাদের দলীয় অনেক নেতাকে আনা হয়েছে। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, তারা আইনের দিয়ে আছে। স্বাধীনতার পর এই ধরনের নজির বা বিশ্বের কোন দেশে কোন দলে এই নজির নেই যে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দকে অপরাধের কারণে তাদের আইনের আওতায় আনা হয়। আমাদের কিন্তু এই কাজটা শুরু হয়েছিল, এখনো তদন্ত হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি গত সপ্তাহ থেকে কয়েকজন এমপির বিষয়ে অনেক কথা আসছে। হ্যাঁ, এগুলো কিন্তু তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে। আমাদের সরকার বা আমাদের দল কিন্তু বলে নাই এই তদন্ত করা যাবে না, তদন্তের বিষয়ে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। ইতিমধ্যে আমাদের দল সরকারকে বলা হয়েছে তাদের তদন্ত করবে। কিন্তু এখন যদি বলতে চান যে আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের প্রশ্রয় দিচ্ছে, মোটেই ঠিক না। আমরা বলতে চাই কি জানেন, জি, এই আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা আছে যাদের ত্যাগের বিনিময়ে আজকে আওয়ামী লীগ জায়গায় দাঁড়িয়েছে, জনপ্রিয় হাতকে শক্তিশালী করেছে। আওয়ামী লীগ অনেক মির্জাফরও ছিল, বঙ্গবন্ধুর কাছের লোকজনই বঙ্গবন্ধুর হত্যার সহযোগিতা করেছে। এর পরবর্তী জনপ্রিয় শেখ হাসিনাকে জেলখানায় যেতে হয়েছিল, সেখানে অনেকের অনেক কথা আছে এবং এইগুলো কিন্তু আমরা চিহ্নিত করতে চাচ্ছি। এবং আমরা বরাবরই বলেছি, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক বলেছে, আমাদের দলের প্রতিটি টায়ারে কিছু ব্যক্তি ঢুকে আমাদের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা যেমন সাংগঠনিক পদে ঢুকেছে, তারা স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি হয়েছে। এই ঢোকাটা কি ঠেকানো যায় না? এটা কি ঠেকানো যায় না? কোয়ালিটি কন্ট্রোল করা যায় কিনা? কারণ দলের যে বদনাম সম্মেলনের পর আপনি জানেন ক্যাসিনো যখন হয় তখন দলের একটা বদনাম হয়, এইসব যখন আমরা চেষ্টা করছি। আপনি জানেন যে গত সম্মেলনের পর আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিভাগীয় ভাবে যার যে দায়িত্ব, এটা কিন্তু চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল যে কে কে কতদিন পরে আওয়ামী লীগে আসছে, কিভাবে আসছে, কিভাবে পদ পেয়েছে। অনেকে বলার চেষ্টা করেছেন যে তারা আসলে তো দেখেন এই বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, না জনগণের মন পেয়েছে, না নির্বাচনের রায় পেয়েছে। ওনারা কিন্তু অনেকেই কোনো না কোনো ভাবে আমাদের দলে একীভূত হওয়ার চেষ্টা করেছে। আমাদের গ্রামে আমার এই কিছুদিন আগে আমি এলাকায় গিয়েছিলাম, আমার এক ত্যাগী নেতা, বয়স্ক নেতা বলেছিল, ভাই এখন যে সময় মুরগের বাচ্চা আর হাঁসের বাচ্চা একসাথে চলে, যখন বৃষ্টি আসবে হাঁসের বাচ্চা কিন্তু পানিতে চলে যাবে। আমরা কিন্তু এমন একটি সমস্যার মধ্যে আছি, আমরা চেষ্টা করতেছি হাঁসের বাচ্চা বের করার জন্য। তাহলে আমাদের সংগঠনটা আর ভালো চলবে। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের কথা যদি দিতে চাই, দেশটা অনেক ধন্যবাদ কাউসার ভাই। আমরা আবারও আলোচনায় আসবো, তার আগে দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনা শিখবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আমার নাম আসাদুজ্জামান। বলুন। আমি একটু জানতে চাই, এখানে আপনার এখানে সদস্য, সাংবাদিক, রাজনীতিবিদ অনেকেই আছেন। এই যে পাপলু বিদেশের মাটিতে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে মানব পাচার মামলা এবং হাজার হাজার
কোটি টাকা, শত শত কোটি টাকা বিদেশে পাস করে ওখানে ধরা পড়ছে এই টাকাগুলো বাংলা। অতীতেও আমাদের অনেক পার্লামেন্ট মেম্বার এই একই অপরাধে অপরাধী হয়েছে এবং অন্যান্য মামলায় এই পার্লামেন্টের সদস্যপদ ক্ষুণ্ণ করছে। তাহলে আমাদের এই পার্লামেন্টে, বর্তমান পার্লামেন্টের মর্যাদা কতটুকু অক্ষুণ্ণ রয়েছে, এটা আমি ওই পার্লামেন্ট মেম্বার যে অনেক ধন্যবাদ আসাদুজ্জামান প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন আমরা খুঁজবো যে এই ধরনের এমপি যারা মানব পাচারের সঙ্গে জড়িত, অতীতেও বলছেন এরকম আছেন, যে সংসদের মর্যাদা আসলে কতটুকু থাকে আসলে, এই প্রশ্ন তিনি করেছেন। কিন্তু এর উত্তর খুঁজবো আমরা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, একজন দর্শক প্রশ্ন করেছিলেন বিরতির ঠিক আগে। আমি এই প্রশ্নটি নিয়ে ফিরবো আমাদের সঙ্গে সংসদ সদস্য রুমিন ফারহানা, আপনি যদি উত্তরটি দেন। তিনি যে প্রশ্ন করেছিলেন যে আসলে এই ধরনের কাজ করে সংসদের মর্যাদা আসলে কতটুকু থাকে, আক্ষেপ নিয়ে তিনি কথাটা বলেছেন। রুমিন ফারহানা। না, ডেফিনেটলি আসলে এই আলাপটাই তো আমাদের মধ্যে হচ্ছিল। শুধু সংসদের মর্যাদা বলে বিষয় নয়, পুরো রাজনীতির মর্যাদা, রাজনীতিবিদদের মর্যাদা কতটুকু থাকে সেটাই এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। দেখুন, রাজনীতিকে বলা হতো নীতির রাজা, এটা কিন্তু রাজার নীতি নয়, নীতির রাজা। সেই জায়গা থেকে এখন রাজার নীতি তো দূরে থাক, এখন দুর্বৃত্তদের নীতিতে পরিণত হয়েছে রাজনীতি। যে কারণে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে পরিবারের সবচেয়ে বকে যাওয়া, লেখাপড়া থেকে দূরে সরে যাওয়া নোংরা ছেলেটি এখন রাজনীতি করে, কারণ সে জানে যে তার ভাগ্য পরিবর্তন করতে হলে কোনো সৎ উপায়ে করবার যোগ্যতা সে রাখে না, এবং রাখে না বলেই সে রাজনীতিতে ইনভেস্ট করে। রাজনীতি ইজ আ গুড প্লেস ওয়্যার ইউ ক্যান ইনভেস্ট ইয়োর পুঁজি। কিছু পুঁজি যখন আপনি রাজনীতিতে বিনিয়োগ করবেন, তখন সেটা কয়েক শতগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি একটি প্রশ্ন করেছিলেন কেন সকলে সংসদ সদস্য হতে চায়। সকলে সংসদ সদস্য হতে চায় এ কারণেই যে 2014 সালে প্রথম আলোর একটি রিপোর্টের কথা নিশ্চয়ই রুবায়েত ভাই আপনার মনে আছে, যেখানে বলা হয়েছিল 2009 সালে বেশ কিছু স্বনামধন্য এমপির নাম দিয়ে বলা হয়েছিল যাদের হলফনামায় যে সম্পদের তথ্যের বিবরণী দেয়া আছে, 2014 সালে দেখা গেছে তার 500 গুণ, 600 গুণ, 700 গুণ বেশি সম্পদ তারা অর্জন করেছে। আমি আর তাদের সুন্দর স্বর্ণাক্ষরের নামগুলো বলছি না এখানে, বললে বলাই যেত, কারণ তারা এখনো বহাল তবিয়তে রাজনীতিতে আছেন, বহাল তবিয়তে সংসদ কাঁপিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে, কেউ কেউ আবার চার্টার প্লেন ভাড়া করে এই করোনা কালে দেশও ত্যাগ করেছেন। কিন্তু যখন 2009 সালে তারা প্রথম সংসদ সদস্য হয়েছিলেন, প্রথম বা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছিলেন, মানে এই 3 টার্মের মধ্যে প্রথমবার বলছি আমি, তখন দেখা গেছে যে তাদের স্ত্রীদের কোনোই সম্পত্তি নাই। কিন্তু সেই রিপোর্টে দেখা গেছে এক একজনের স্ত্রীর কয়েকশো কোটি টাকা করে ব্যাংকেই আছে, দেশে আছে, বিদেশে আছে, সেকেন্ড হোম বানাচ্ছে মালয়েশিয়ায়, কানাডায় বানাচ্ছে বেগমপাড়া। এটা কাদের পয়সা? এখন হয়েছে কি, দুর্বৃত্ত, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আপনি আলাদা করতে পারবেন না। একটা সময় ছিল আমার বাবারা যখন রাজনীতি করত, তখন যারা রাজনীতি করতেন তারা কিন্তু ফুল টাইম রাজনীতি করতেন এবং ব্যবসায়ীরা তাদেরকে সহযোগিতা করতেন। কিন্তু এখন ব্যবসায়ীরা ভাবছে যে আমরা সহযোগিতা করব কেন। এখন আসছে মিল্লাত ভাইয়ের কথা যে কিছু টাকা পয়সা হয়েছে, এখন আর রাজনীতিবিদদের প্যাট্রোনাইজ করার দরকার নাই। মিল্লাত ভাইয়ের মতন একজন ডাক্তার বা রুমিন ফারহানার মতো একজন ব্যারিস্টারের রাজনীতিবিদ হওয়ার তো দরকার নাই। এখন আমি রাজনীতি করব, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ কেন করব? সুতরাং তারা এখন নেমে যাচ্ছে রাজনীতিতে। যে কারণে শিকদার গ্রুপের বোন কোন রকমের কোন ব্যাকগ্রাউন্ড ছাড়া সংসদ সদস্য হয়ে যান। শিকদার গ্রুপ প্রাইভেট চার্টারে করে দেশ ত্যাগ করতে পারেন। সুতরাং এই যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং মদত থাকে এই দুর্বৃত্তদের প্রতি, তার আরেকটা উদাহরণ হচ্ছে এই যে তীব্র বৈষম্য বাংলাদেশে। আপনি যদি গিনি সহক দেখেন আপনি একই রিপোর্ট পাবেন, আপনি যদি পামা দেখেন আপনি একই রিপোর্ট পাবেন, যে বৈষম্য তীব্র। এই তীব্র বৈষম্যের দেশে অতি ধনী বৃদ্ধি যাদের সম্পদের পরিমাণ 250 কোটি টাকার উপরে, তারা পৃথিবীতে, বাংলাদেশ বিশ্বে প্রথম। যাদের সম্পদের পরিমাণ 8 থেকে 250 কোটি টাকার মধ্যে, তাদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আর আপনি জেনে আরো খুশি হবেন যে 45 কোটি টাকার উপরে যাদের সম্পদ আছে,
এমন লোকের সংখ্যা বৃদ্ধিতে গত এক দশকে বাংলাদেশ বিশ্বে প্রথম হয়েছে। আর অন্যদিকে যখন করোনার মতন মহামারী আসে, যখন সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1.5 মাসের ছুটি দেওয়ার দরকার হয়, তখন আমরা দেখি ত্রাণের কত লম্বা লাইন পড়ে যায়, তখন আমরা দেখি হাহাকার হয়ে যায়, তখন আমরা দেখি 20% থেকে অতি দরিদ্রের পরিমাণ বেড়ে গিয়ে 43% হয়ে যায়। মানুষের এক বেলার খাবার জোগাড় করতে মানুষ মরিয়া হয়ে, কি লকডাউন বলেন আর কি ছুটি বলেন, কি রেড জোন বলেন কি ইয়েলো জোন বলেন, তারা কোনো কিছু মানে না, কারণ পেটের ক্ষুধা কোনো কিছুই মানে না। আওয়ামী লীগ অনেক বড় বড় ত্রাণ আর প্রয়োজনের কথা বলে, এই করোনা কালেও তো তারা এই ত্রাণ চুরি বলেন, লুট বলেন, 2500 টাকার অতি নগণ্য যেই আর্থিক সাহায্য করার তালিকা হয়েছিল সেখান থেকেও তো তারা লুট করবার কথা বলেছে। অনেকেই বলে থাকে যে সব অঘটন ঘটেছে 75-এর 15ই আগস্টের পরে, যেন 75-এর 15ই আগস্টের আগে 72 থেকে 75 সালটা বাংলাদেশ বেহেশত ছিল। যদি তাই থাকে তাহলে বঙ্গবন্ধু কেন বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, আমি ভিক্ষা করে নিয়ে আসি, আমরা ত্রাণ নিয়ে আসি দেশের বাইরে থেকে, আর আমার চাটার দল সব সেগুলো চেটে খেয়ে ফেলে। উনি কেন বলেছিলেন যে আমার সবার একটা করে কম্বল রইলো, আমার কম্বলটা কোথায় গেল? একই আক্ষেপ কিন্তু আমরা এত বছর পরে, এত দীর্ঘ সময় পরে তার কন্যার মুখেও শুনেছি। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, একসময় সংসদ থেকে উঠে যেতে যেতে রাগ করে বিরক্ত হয়ে, যে আমাকে ছাড়া আওয়ামী লীগের আর সবাইকে কেনা যায়। উনি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স আওয়ামী লীগ নাকি ঘোষণা করেছে। এই অবস্থার মধ্যেও আমরা দেখেছি যে তিনি একটা পর্যায়ে বলতে বাধ্য হয়েছেন, যদি দুর্নীতিটা আরেকটু কমানো যেত তাহলে আরো অনেক বেশি উন্নতি করতে পারতাম, তাহলে প্রবৃদ্ধি আরো অনেক বেশি হতো। দুর্নীতির ঘুণ পোকা প্রবৃদ্ধি বলেন, উন্নয়ন বলেন আর যাই বলেন সেটা কিন্তু খেয়ে নিচ্ছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা দেখেছি 2500 টাকার লোভ যেমন তারা সামলাতে পারে না, ঠিক তেমন হাজার হাজার কোটি টাকার শেয়ার বাজার বলেন, ব্যাংক বলেন, কোনোটাই কিন্তু তারা ছাড়তে পারে না। এটা কিন্তু একটাই চক্র, সেই মাফিয়া চক্র, যেই চক্র সরকারি পৃষ্ঠপোষকতায় টিকে থাকে, সরকারি পৃষ্ঠপোষকতায় তারা চলে, না হলে তাদের পক্ষে এতদূর যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে ফোনটি উত্থাপন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল সামাদ বলছিলাম ঢাকা থেকে। বলুন স্যার, আপনারা তো এখানে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, অনেক ত্যাগী নেতা বিভিন্ন দলের আছেন। তো আমার পাপলু সাহেব, এমপি সাহেবকে নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, বা কিভাবে সে এমপি হলেন। হ্যাঁ, এমপি হলেন, তো সে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে, সে একটা প্রক্রিয়ার মধ্যে যেভাবেই হোক গেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তার স্ত্রী যে সেলিনা ইসলাম আছে, এই সেলিনা ইসলাম কিভাবে এমপি হলেন? পেপার পত্রিকায়, আমাদের এত আইন কানুন জানা নাই, পেপার পত্রিকায় যেটা আমরা দেখি সেটা হচ্ছে সাংবাদিক সাহেবরা লিখছেন, সংরক্ষিত আসনে এমপি হতে গেলে, একজন মহিলা এমপি হতে গেলে 6 জন এমপির অনুমোদন লাগে। এখন আমার প্রশ্ন যে এই 6 জন এমপি কারা তাকে অনুমোদন দিয়েছিলেন এবং কিসের জন্য দিয়েছিলেন? জি, অনেক ধন্যবাদ। নেতাও নয়, অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। হাবিবে মিল্লাত এমপি, আপনি যদি বলেন উত্তরটি আছে কিনা, যে সংরক্ষিত আসনে এমপি কিভাবে হয় এবং সেলিনা কিভাবে এমপি হলেন, এই প্রশ্ন তিনি করেছেন। হাবিবে মিল্লাত এমপি, আনমিউট করতে হবে মিল্লাত ভাই, আনমিউট করে প্লিজ। হ্যাঁ, এখন বলেছেন যে এটা হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী 50 জন মহিলা এমপি সংসদের 300 সিটের মধ্যে ভাগাভাগি করে যে দলে যতগুলো সিট পায় সেই আনুপাতিক পায়, এবং সংসদের যদি স্বতন্ত্র সংসদ সদস্য থাকে তারাও একটি, তাদের প্রতি 6 জনে একজন, 300 জনে 50 জনে 6 জনে একজন। সুতরাং 6 জন এমপি কে তাকে সমর্থন দিয়েছে এবং তারা স্বতন্ত্র হতে হবে। আমি এক্স্যাক্টলি জানি না আমি পত্রে যে কে তাদেরকে সমর্থন দিয়েছে, এটা আসলে সত্যি কথা আমি জানি না। তবে কেউ না কেউ 6 জনের সমর্থন তিনি হতে পারেননি। যেমন আমাদের সংসদে আরেকজন আছেন রাশেদ খান মেননের ওয়াইফ, তিনিও কিন্তু ওই বিরোধী দল থেকে বা অন্যান্য দলগুলো মিলে 6 জনের পক্ষ থেকেই নিয়ে উনি কিন্তু এখন সংসদে আছেন।
তা আমি আসলে এই কথাগুলো বলার আগে কে কিভাবে হলো না হলো, একজন থেকে আরেকজন, এগুলো অবশ্যই খতিয়ে দেখার দরকার আছে, আমাদেরও আসলে দেখার দরকার আছে। কিন্তু আমি বলতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ব্রিটিশ সময় পাকিস্তান ভাগ হওয়ার আগ থেকে শুরু করে পাকিস্তান ইন্ডিয়ার পরবর্তীকালে নেতৃত্ব দিয়ে দেশে এসেছেন, এবং ৭২ পরবর্তীকালের সম্বন্ধে অনেক প্রশ্ন করা হয়। বঙ্গবন্ধুর হাজার হাজার ভালো কথা বলেছেন, দেশ গঠনে হাজার হাজার কাজ করে গেছেন। তিনি একজন সফল যেমন রাজনৈতিক সংগঠক ছিলেন, তিনি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। কারণ যুদ্ধ বাংলাদেশের পরে এই দেশকে গড়ে তোলা অত সোজা ছিল না। কিন্তু কার জন্য তিনি পেরে ওঠেন নাই, কার জন্য তাকে জীবন দিতে হলো? তারা হচ্ছে প্রতি বিপ্লবী, যারা পাকিস্তানি যুদ্ধে হেরে যে পাকিস্তানের পক্ষের শক্তি, যারা বিশ্বাসঘাতক, আওয়ামী লীগেরও কেউ কেউ আছে, সকলে মিলে এই দেশটিকে সর্বনাশের দিকে নিয়ে গেছেন। সেই সময়টিতে এই যে আপনারা চাটার কথা বলেন, কম্বলের কথা বলেন বা বিভিন্ন কথা বলেন, এ তো ২-৩টি কথা মাত্র, সেটার মধ্যেও যে তাদের কোনো অংশগ্রহণ নাই বা তারা এই কাজটি করে নাই, তাও আমরা জানি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যেই করে থাকুক না কেন তাকে অবশ্যই অপরাধীকে অপরাধের আনতে হবে। এখানেই হচ্ছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ হাসিনার রাজনীতি, যেটি হচ্ছে কেউ অপরাধী হলে নিজের দলকেও ছাড় দেয় না। বঙ্গবন্ধু দিতেন না, বঙ্গবন্ধুর কন্যাও দেয় না। কোন সরকারের কথা কি বলতে পারবেন আওয়ামী লীগ সরকার ছাড়া, বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা সরকার ছাড়া, যে তাদের দলীয় লোকজনকে, মন্ত্রীকে, এক্সিস্টিং সংসদ সদস্যকে জেলে পুরেছেন, বিচারের আওতায় এনেছেন এবং পত্র পত্রিকাকে লেখার সুযোগ করে দিয়েছেন? কেউ বলতে পারবেন? পারবেন না। এটাই হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের যে নেতৃত্বে আছেন তারা, আমরা চাই, আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই, এটি আমাদের আওয়ামী লীগের ধর্ম। কিন্তু এই কাজটি না করার জন্য আমরা আজকে সত্যিকার অর্থে করোনার সময়, আমি কথা বলতে পছন্দ করি, কেউ কিছু বললে তার বিপক্ষে বলতে পছন্দ করি, যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু করোনার সময় আমার মনটা যেন কেন টানছে না আজকে কথা বলার জন্য, এবং মনে হচ্ছে যে এই ধরনের আলোচনায় আমি না আসতে পারলে আজকে আসলে ভালো হতো আমার জন্য। কারণ সারা দেশের যে অবস্থা চলছে, আজকে টকশোতে কেউ আছে, কালকে কেউ থাকবে কিনা আমি জানি না। এই করোনা কিন্তু ছোট বড় কাউকে ছাড়ছে না, গরিব ধনী দুর্নীতিবাজ বলেন আর সৎ লোক বলেন, কাউকে ছাড়ছে না। যার একবার করোনার আক্রান্ত হচ্ছে, আল্লাহ না করুক, অনেকেই কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এবং সারটা কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠছে। করোনার ভয় থেকে এর নতুন উপলব্ধি হবে কিনা, যে এই যে লোভ, অতি লোভ কিংবা টাকা বানানো, প্রফিট ম্যাক্সিমাইজ করা, এইটা যে জীবনের সব না, এরকম নতুন উপলব্ধি কি হবে, নাকি আগের মতো আরো গ্রিড, আরো প্রফিট, আরো লোভ, সেই দিকে আমরা যাব? আপনার কি মনে হয়? তো আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না। আসলে আমি খুবই দুঃখিত ভাবে বললাম যে আমাদের চরিত্রে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। খুব দুঃখজনক। চাইনিজ একটা টিম এসেছিল, জি, মেডিকেল টিম, তাদের সাথে আমারও মিটিং হয়েছে, আমরা মিটিং করেছি, এবং তাদের একটি কথা ছিল যে বাংলাদেশের মানুষ আচরণের পরিবর্তন না করার কারণেই এই করোনার প্রভাব বছরের পর বছর থেকে যাবে। আচরণের পরিবর্তন মানে কি? যে স্বাস্থ্যবিধি যা মানুষকে এতগুলো রেডিও টেলিভিশন, এতগুলো নিউজ পেপার, এতগুলো সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগতভাবে বলা হচ্ছে, সবাই জানছেন কিন্তু কেউ মানছেন না। আমার মনে যথেষ্ট সন্দেহ আছে যে করোনা আসুক, যাদের স্বভাবটা ঠিক নেই তারা মারা যাওয়ার মুহূর্ত পর্যন্ত তার স্বভাবকে ঠিক করতে পারবেন কিনা, আমি এই নিয়ে যথেষ্ট সন্দিহান আছি। খন্দকার মনিরুজ্জামান, জামান ভাই, আপনি যদি একটু বলেন যে কোন নতুন উপলব্ধি আসলে হবে কিনা বাংলাদেশের কিংবা পুরো পৃথিবী জুড়েই? ধন্যবাদ। প্রথমে আমি একটি কথা বলতে চাই যে আসলে এখানে যে আলোচনাটা হচ্ছে বা আপনার যে শিরোনাম, সেটা হচ্ছে যে রাজনীতির দুর্বৃত্তায়নের রাজনীতি। আমি অন্তত আমার আলোচনায় কোনো বিশেষ দলকে লক্ষ্য করে কিছু বলিনি, এবং আমার মনে হয় আলোচনাটা কোনো বিশেষ দলকে লক্ষ্য করে না করলেই বরং এই আলোচনার প্রতি সুবিচার করা হতো। কারণ আমরা বিষয়টা কোনো একটি দলের বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনীতিটা দুর্বৃত্তায়নের কবলে পড়ে গিয়ে আজকে রাজনীতিটা দুর্বৃত্তদের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়ার অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়টা রাজনীতির, সুতরাং একটি দলের বিষয় না, এটা সারা দেশের বিষয়। সুতরাং আলোচনাটা সেভাবে হলে আমার মনে হয়, জানি না, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। আমাদের আসলে আলোচনাটা হওয়া উচিত যে এই যে রাজনীতির দিকে আমরা দেখছি, যে রাজনীতিটিকে আমরা দেখছি, দুর্বৃত্তায়ন দেখছি, যা এইটার কোনো পরিবর্তন আদৌ কিছু হবে কিনা আর কি।
আমি অন্তত ব্যক্তিগত মনে করি যে একটি সিস্টেম তো আর এমনি এমনি পাল্টায় না, একটা নতুন সিস্টেম এমনি এমনি আসে না। সিস্টেম আসার জন্য কতগুলি পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হয়, পরিবেশ পরিস্থিতি তৈরিও হয় আবার তৈরি করতেও হয়। আমি এখন পর্যন্ত যেটা দেখছি যে ধরেন যারা যে সমস্ত দল, যে সমস্ত সংস্থা, যে সমস্ত ধরেন সমাজ এবং দেশের এবং রাজনীতি যে সমস্ত অংশ নানাভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে একটা স্বীকারোক্তিও কিন্তু আমরা পাচ্ছি না যে না এই দুর্নীতিটা হচ্ছে, এটা হওয়াটা ঠিক না, বা এইভাবে হচ্ছে, দুর্বৃত্তায়ন রাজনীতিকে এইভাবে কবজা করছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা কিন্তু আমরা তাদের আচরণে, তাদের ব্যবহারে বা তাদের বলে যে প্রসিডিংসে আমরা কিন্তু এটা দেখছি না। এবং যতক্ষণ পর্যন্ত একটি অপরাধ বা একটি অন্যায়কে আমরা স্বীকার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাকে রেমেডি করার কোনো চেষ্টা করবো না, রেকটিফাই করার চেষ্টা করবো না। রেকটিফাইয়ের প্রথম পদক্ষেপ হচ্ছে স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা যে হ্যাঁ এই অনিয়মটি হচ্ছে, বা এখানে দুর্বৃত্তায়ন হচ্ছে, বা এই জায়গায় মাফিয়ারা রাজনীতির মাধ্যমে মাফিয়ারা দখল করছে। যেমন আমরা অনেকে বলে থাকি যে পরিবহন সেক্টর মাফিয়াদের দখল। এখন দেখেন আপনি পরিবহন মালিক সমিতির লোকও এমপি, পরিবহন শ্রমিকদের সমিতির লোকও এমপি, পরিবহন যারা ইউনিয়ন করে তারাও এমপি। বিষয়টা এই জায়গায়, এবং সবাই মিলে কিন্তু পরিবহন সেক্টরটাকে কোথায় নিয়ে গেছে। তো এটা কিভাবে সংশোধন হবে? সংশোধন হতে পারে তখনই যদি যারা এটার সঙ্গে যুক্ত আছে তারা যদি স্বীকার করে যে হ্যাঁ এই জায়গাটায় এই ভুলগুলি হচ্ছে, এই অন্যায়গুলি হচ্ছে, এই অবৈধ বিষয়গুলি হচ্ছে। সেই স্বীকৃতিটাই কিন্তু আমাদের কোথাও নাই। আজকে আমরা জনগণকে বলছি যে জনগণ নিয়ম মানে না, এটা মানে না, ঠিকই আছে, আমি স্বীকার করলাম। জনগণ কেন মানবে? আমাকে এটা যুক্তি দিয়ে বোঝান। তারা চোখে কি দেখছে? চোখে কি তারা দেখছে যে যারা তাদেরকে নিয়ম মানার কথা বলছে তারা সবাই নিয়ম মানছে? এটা কি তারা দেখছে? তারা কিন্তু এটা দেখছে না। চোখের সামনে যখন উদাহরণটা থাকে একরকম আর মুখের কথাটা অন্যরকম, তখন স্বাভাবিকভাবেই মানুষ উদাহরণটিকে ফলো করে। রোল মডেল খুঁজে পাচ্ছে না যে কাকে রোল মডেল খুঁজে না পারলে তারা কিভাবে মানবে, করবে? কিভাবে তারা ফলো করবে? মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে বা মুক্তিযুদ্ধের সময় রোল মডেল ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুটাকে মানুষ খেয়ে না খেয়ে, আজকে ধরেন শিক্ষা নিয়ে অনেক কিছু অনেক কথা হচ্ছে, কিন্তু এই 9 মাস শিক্ষা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। এই 9 মাস মানুষের বাসস্থান নিয়ে কোনো কথা হয়নি। এই 9 মাস মানে মুক্তিযুদ্ধের 9 মাস, এই 9 মাস মানুষ কি খাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়। কেন হয়নি? কারণ মুক্তিযুদ্ধের রোল মডেলকে বঙ্গবন্ধু। এই রোল মডেলকে অনুসরণ করে মানুষ কিন্তু অপরিসীম ত্যাগ স্বীকার করছে, নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে হারিয়েছে, জানমাল গেছে, সম্পত্তি গেছে, কিন্তু তারপরে মানুষ কিন্তু দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার তারা ঘুরে দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ জামান ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। এইখানে একটা অনুপস্থিতি রয়েছে যে প্রিন্স ভাই যদি একটু বলেন, তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি আসলে? এটাই কি আমাদের নিয়তি, নাকি রাজনীতি থেকে দুর্বৃত্তায়নকে মুক্ত করা সম্ভব? আনমিউট করে বলেন প্রিন্স। ধন্যবাদ। আসলে এই যে দুর্বৃত্তায়নে যে রাজনীতি চলছে, এই দুর্বৃত্তায়নের রাজনীতিতে মুক্ত করতে গেলে রাজনীতি দিয়ে মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে আমরা যারা রাজনীতি করি তাদেরকে আমাদের সেই ইয়েতে আসতে হবে, চেতনায় ফিরে আসতে হবে। রাজনীতি কাদের জন্য? জনগণের জন্য রাজনীতি। এবং এই জনগণের জন্য রাজনীতি কারা করবে? যারা দেশের প্রতি নিবেদিত প্রাণ, রাজনীতির প্রতি কমিটেড, তারপর যাদের আত্মত্যাগ আছে, যারা আদর্শকে ধারণ করে, তারাই রাজনীতি করবে। হ্যাঁ, আমাদের মধ্যে ভিন্নতা থাকতেই পারে। আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি যে একরকম আদর্শ থাকবে তা তো নয়, কিন্তু একের প্রতি আরেকের সম্মান বোধ থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবো। আর এই যে কিছুক্ষণ আগে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বললেন যে করোনা কালে এই বিষয় নিয়ে আলোচনাটা তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আসলে কিন্তু ওনাদের তো বলার কিছু নাই, কারণ রাজনীতির যে দুর্বৃত্তায়ন ওনাদের সময় তো ব্যাপকভাবেই ঘটেছে। আর আজকে যে করোনাকে সরকার মোকাবেলা করতে পারছে না, এটাও কিন্তু দুর্বৃত্তায়নের রাজনীতির জন্যই পারছে না। সরকার এই দুর্বৃত্তায়নের রাজনীতি কিন্তু তাদেরকে এমনই ভাবে ক্ষমতাবান করে ফেলেছে যে তারা মনে করছে এককভাবেই এই করোনাকে তারা মোকাবেলা করতে পারবে। এখানে বিরোধী দল কিংবা বিশেষজ্ঞ মহল কিংবা চিকিৎসক কিংবা ভিন্ন মতাবলম্বী অর্থনীতিবিদ, তাদের কোনো প্রয়োজন নাই।
সে কারণে তারা এককভাবে যেটা চিন্তা করছে সেটা দিয়ে এই করোনা মোকাবেলা করার চেষ্টা করছে। এটাও কিন্তু দুর্বৃত্তায়নের রাজনীতির একটা ফল বলে আমি মনে করি। আর বলছেন যে আওয়ামী লীগের একজন বললেন যে এই সংসদের মর্যাদা কিভাবে ফিরিয়ে আনা যায়। যেই সংসদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, যেই সংসদ জালিয়াতি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে, যেই সংসদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা আজকে শূন্যের কোঠায়, সেই সংসদ তো নিজের মানে মর্যাদা নষ্ট করে ফেলেছে। শুধু নিজের মর্যাদা নষ্ট করেনি, টোটাল রাষ্ট্রের মর্যাদা নষ্ট করে ফেলেছে। এবং সেই কারণে এই যে আপনার পাপুল বলেন কিংবা দুর্জয় বলেন, এরকম অনেক পাপুল দুর্জয় আছে, এদের শুধু দোষ দিয়ে লাভ নেই। তো অনেকে আছে, আপনি যদি বলেন আমি তালিকা পড়তে পারি, কিন্তু এটা সমীচীন হবে না এই পড়াটা এখানে, কারণ এইটা তো উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়বে। তো আমি ওইদিকে যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে আজকে আমাদেরকে মানে রাজনীতির পথেই হাঁটতে হবে, সুষ্ঠু ধারার রাজনীতির পথে হাঁটতে হবে এবং বিরোধী দলকে স্পেস দিতে হবে রাজনীতি করার। তাহলে কিন্তু আপনি এখানে রাজনীতির যে সচল যদি আপনারা করতে পারেন, সরকার যদি করতে পারে, তাহলে এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারবে। সবার আগে জনগণের ক্ষমতায়নের আমার বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আজকে বেশ কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সাবেক প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান খান, উনি একটি কিন্তু সুন্দর কথা বলেছেন যে রাষ্ট্র আজকে বাজিগরদের হাতে চলে গেছে। সম্ভবত 2015 সালে উনি এই কথাটা বলেছিলেন, রাষ্ট্র আজকে বাজিগরদের হাতে চলে গেছে। এই বাজিগরদের হাত থেকে রাষ্ট্রকে উদ্ধার করতে হলে রাজনীতিবিদদেরকেই করতে হবে এবং এটা নিয়ম নীতি এবং সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে এসে করতে হবে। শুধু তাই নয়, আপনাদের যে আওয়ামী লীগের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মহিত, আমি যদি নামটা সঠিকভাবে বলি, তিনি 2013 সালে আওয়ামী লীগ আমলে উনি যখন অর্থমন্ত্রী, তিনি অর্থনীতি সমিতির একটি মিটিং এ তিনি বলেছিলেন যে আজ কোড অ্যান্ড আনকোড, আজ বাংলাদেশের গোটা রাষ্ট্রযন্ত্র, গোটা প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা, মন্ত্রণালয়, সংসদ সবই দুর্নীতির মহাপঙ্কিলে নিমজ্জিত। এটা কিন্তু বিএনপির বক্তব্য নয়। আওয়ামী লীগের অর্থমন্ত্রী মুহিত সাহেব, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন 2013 সালের বাংলাদেশ অর্থনীতি সমিতির একটি অনুষ্ঠানে তিনি সেমিনারে এই বক্তব্য রেখেছেন। তাহলে ওনারাই স্বীকার করে দিচ্ছেন বাংলাদেশ কিন্তু ওনাদের কারণে এই আমরা উপলব্ধি হয়েছে যে দুর্বৃত্তায়নের সহজ সমাধান আসলে নাই। কাউসার ভাই, আপনি যদি বলেন এখান থেকে বেরোনোর কোন রাস্তা আছে কিনা? আসলে ধন্যবাদ। প্রিন্স ভাই অনেকগুলি কথা বলেছেন, ওনার সাথে আমি একমত। সেটা হলো, আমরা বিরোধী দলকে রাজনীতি করতে দিতে চাই, বিরোধী দলকে নিঃশেষ করে দিতে চাই না। এটা ওনারা বারবার চেষ্টা করেছে। আজকে রাজনীতির দুর্বৃত্তায়নের কথা বলা হয়, আমি তিনটা বলবো: অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনীতি দুর্বৃত্তায়ন, আর বর্তমানে করোনা দুর্বৃত্তায়ন। দেখেন, এই রাজনীতি আমি একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারি, লক্ষ্য করে দেখবেন 1979 সাল, 1986 সাল, 1988 সাল, 1991 সাল। আমার কাছে যেহেতু আপনার আমার একটা বই আছে দেখেছেন, এখানে লক্ষ্য করে দেখবেন আমি দেখছি 88 এমপি, যারা 79 এমপি ছিলেন, 86 এমপি ছিলেন, 88 এমপি ছিলেন, 91 এমপি ছিলেন, তারা এক এক সময় এক এক দলে ছিলেন। বিচিত্র, বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি, তারা এমপি ছিলেন। আজকে আমরা যেটা বলতে চাই রাজনীতি দুর্বৃত্তায়ন, দেখেন এটা খুব গর্ব করে বলি, আমাদের এই স্বাধীন সার্ব বাংলাদেশ 50 বছরে পা দিচ্ছে। আমাদের দুঃখ আছে যে এখনো স্বাধীনতার পরাজিত শক্তিকে আপনারা শক্তি যোগান দিচ্ছেন। কিন্তু এই যে পার্লামেন্ট, এবার আমরা বলতে পারি এই পার্লামেন্টে স্বাধীনতার পরাজিত শক্তি নেই। আপনারা 10ম জাতীয় সংসদের নির্বাচনে আসেন নাই, 71 জাতীয় সংসদ নির্বাচনে এসেছেন, সংসদে এসেছেন, কিন্তু আপনারা কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি তাদেরকে মনোনয়ন দিয়েছিলেন। যাদের বিচার হয়েছিল, বিচারের দণ্ড কার্যকর হয়েছিল, তাদের পরিবারের সদস্যদেরকে আপনারা মনোনয়ন দিয়েছিলেন। অর্থাৎ আপনারা চান না এই শক্তিটা আমূলে বিনষ্ট হয়ে যান। আজকে যে রাজনীতির কথা আমরা বলতে চাই, আনতে হয়, কারণ স্বাধীনতার 50 বছর পরে এটা আলোচনার বিষয়। আসলে আপনারা কি চান? আর আমি প্রথম যে কথাটা বলেছিলাম, 21শে অগাস্ট 2004 সালে আপনারা কি চেয়েছিলেন? জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সবাইকে মেরে ফেলতে। আমরা তো রাজনীতি করার সুযোগ দিচ্ছি, আপনাদের জনসমর্থন নাই বলে আপনারা করতে পারছেন না, ভোটাররা আপনাদের সাথে নাই বলে আপনারা নির্বাচনে আসন পাচ্ছেন না।
এই নিয়ে নির্বাচনে আপনারা অনেক কথা বলেছেন, সেদিকে যেতে চাই না, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু একটা কাজ শুরু করেছি, এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই যে করোনামূলক আইন, এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা তো জানেন, আপনারা অনেক কথা বলেন, সারা দেশে অনেক লুটপাট হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে 91 জন জনপ্রতিনিধিকে দুর্নীতির কারণে বহিষ্কার করা হয়েছে, তাদের পদ করা হয়েছে। লক্ষ্য করে দেখবেন, এর মধ্যে 27 জন ইউপি চেয়ারম্যান, অন্যরা ইউপি মেম্বার বা কাউন্সিলর। আমরা স্টাডি করে দেখেছি, এদের অনেকেই অন্য রাজনৈতিক দলতে এসে এবার চেয়ারম্যান বা মেম্বার নির্বাচিত হয়েছে। এই সময় তারা এই আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করার জন্য এই ফর্মুলাটি নিয়েছে। খুব দুর্ভাগ্যজনক। মনিরুজ্জামান বলেছেন যে 71 মুক্তিযুদ্ধে কোনো দল ছিল না, মত ছিল না, যে যার অবস্থান থেকে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। 71-এ আমাদের সামনে একটা শক্তি ছিল, কঠিন পাকিস্তানি শক্তি। এই যে কাউসার ভাই আমরা বলছিলাম, এই যে সুবিধাভোগীরা যে ঢুকে যায় দলের মধ্যে, এইটা কি একটা ঠেকানোর কোনো রাস্তা আছে কিনা, কোনো স্লুইস গেট? না, এটা দেখেন, এটা আমি উদাহরণ দিয়ে বলেছি, পরে কিন্তু দলের বদনাম হয়, এটা আমরা বলছি। আমি স্পষ্ট তো বলেছি যে যারা 79, 86, 88, 91 সালে 3 দল থেকে এমপি হয়েছেন, এই শক্তিটা বা এদের প্রেতাত্মা এখন কাজ করে যাচ্ছে। বিলম্বে হলো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের আওয়ামী লীগ এটার বিরুদ্ধে কাজ করার শুরু করেছে। আপনি জানেন, গত ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেককে আমাদের তদন্ত রিপোর্টারের নাম এসেছে। করোনা মার্চের পর থেকে এটা করার সুযোগ নেই। এখন আমাদের কাউসার ভাই অনেক ধন্যবাদ। একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট আজিজুর রহমান, মাদারীপুর থেকে। বলুন। জি, আমি অনেকক্ষণ যাবত আপনাদের আলোচনাটা শুনতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আজকে যে বিষয়টা, যে দুর্বৃত্তায়নের রাজনীতি, দুর্বৃত্তের রাজনীতি এবং রাজনীতির দুর্বৃত্তায়ন, সাবজেক্টটাও খুব ভালো। তো আমার যে বিষয়টা, সেটা হলো যে দুর্বৃত্তায়ন যারা করছে, দুর্বৃত্ত যারা, এরা দলে ঢুকলো কিভাবে? 1975-এ 15 আগস্টের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে এদেশে যখন সামরিক সরকার এসেছে, যেই সব সামরিক সরকার এসেছে তাদের কোনো দল ছিল না, তারা কোনো রাজনীতি করতো না। তখন এই দলের মধ্যে যারা সন্ত্রাসী ছিল, চাঁদাবাজ ছিল, অশিক্ষিত ছিল এবং পেশি শক্তিশালী ছিল, তারাই এই সামরিক সরকারের ছত্রছায়া থেকে যখন দলের ভিতরে ঢুকে তারা রাজনীতিতে আসছে এবং এটা থেকে আমরা আজও বের হতে পারিনি। তার কারণ হলো একটাই, যে আজকে রাজনীতি করার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মিল্লা সাহেব আছেন, ওনার টক শো আমি প্রায় শুনি, খুবই ভালো বক্তা এবং খুব ভালো যুক্তি। তো আমার ব্যাপারটা হচ্ছে যে আজকে যদি সংসদে এমন কোনো কিছু করা হয়, যেরকম যে আজকে সংসদ সদস্য হইতে হলে তার এই লেভেল পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বা এত বছরের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একজন অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার লম্বা প্রশ্ন, আমরা প্রশ্নের স্পিরিটটা বুঝতে পেরেছি। যে কাউসার ভাই যদি উত্তর করেন। কাউসার ভাই কি আছেন? আনমিউট করে কথা বলতে হবে, আপনারটা আনমিউট করতে হবে। জি, দেখেন, জাতীয় সংসদ বলেন, স্থানীয় সরকার বলেন, এখানে সরাসরি ভোটের ব্যবস্থা। এখানে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। এটাও যদি বলেন, দীর্ঘদিন হলেও আমরা কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনতে পেরেছি। প্রিন্স ব্যারাজের বলেন, ওনারা নির্বাচন অনেক কথা বলেন, কিন্তু ওনাদের কিন্তু শুরু হয়েছিল হানা ভোট দিয়ে। সেই হানা ভোট অনেকে দেখেছেন, 99% বেশি ভোট, 100% ভোটে বেশি করেছিল। যাই হোক, এখন যে নির্বাচনী আইন বিধিত হচ্ছে, এটা সকলের, যে আইনটি হয়েছে 2008 সালের পরে সকল দলের মতের নিয়েই এই আইনটি করা হয়েছিল এবং সেভাবে আমরা করতে চাই। এখানে দর্শক যেটা বলেছে, দেখেন, জনগণ একসময় সিদ্ধান্ত নেবেই। আমি প্রথমে যে কথাটা বলেছি, এই সংসদে স্বাধীনতার পরাযুক্তি কেউ নির্বাচিত হয়ে আসতে পারে না। এটা কিন্তু দীর্ঘদিন পর জনগণের সিদ্ধান্ত নিয়েছে, না, স্বাধীনতার পরাজয় শক্তিকে আমাদের সংসদে আমরা দেখতে চাই না। এই শক্তি, দেখেন, আমরা 75-এর পরে জাতির জনক বঙ্গবন্ধু
বিচার হবে এটা আমরা কল্পনা করতে পারতাম না, সে বিচার হয়েছে। স্বাধীনতার যুদ্ধে যারা ছিল তাদের বিচার হয়েছে, তার বিচার কার্যকর হয়েছে। সেই পুত্রদেরকে এই সংগঠনটি তারা শেল্টার দিয়ে যাচ্ছে, এটা কোন অবস্থায় প্রত্যাশিত না। জি, অনেক আমরা মনে করি জি আমরা মনে করি এই ধন্যবাদ। আমরা আবারও আসবো, অনেক আমরা অভিযোগ এসছে, এগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। জনগণ ঠিকই তাদের নেতা নির্বাচন করবে। অনেক ধন্যবাদ। শেষ রাউন্ডে আমরা আবার যাবো। ব্যারিস্টার রুমির ফারহানা, আপনি যদি শুরু করেন। বেরোনোর উপায় খুঁজছিলাম আমরা। জি, এখন আপনি যদি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করবার পক্ষে থাকেন, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যদি আপনি সকল দুর্নীতিকে জায়েজ করেন, মুক্তিযুদ্ধের নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ পরিবর্তে মুক্তিযুদ্ধ একরকম বিসমিল্লাহ হিসেবে কাজ করছে আওয়ামী লীগের, ওইটা বলে যদি আপনি সমস্ত লুটপাট তন্ত্র, দুর্বৃত্তায়ন, নারী কেলেঙ্কারি এবং মানব পাচার, ইয়াবা ব্যবসা সবকিছুকে জায়েজ করেন এবং যারাই একজন দুজন করে তাদের এখান থেকে ধরা পড়ে তারাই যদি অনুপ্রবেশকারী বলে আপনি নিজেকে ফেরেশতা হিসেবে দাবি করার চেষ্টা করেন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু মানুষ আপনার বক্তব্য কতটুকু গ্রহণ করছে সেটা মানুষই জবাব দেবে। কিন্তু মুশকিল হচ্ছে যে সেই জবাব দেবার যে প্রক্রিয়া, অর্থাৎ ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হবার যে প্রক্রিয়া, সেটা 2014 সালের পর থেকে ধ্বংস করে ফেলা হয়েছে। 2014 যেমন কোনো নির্বাচন হয়নি, 2018 সালেও তেমনি কোন রকমের কোন নির্বাচন বাংলাদেশে হয়নি। যদি হতো তাহলে আজকে বাংলাদেশ এই অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে না। করোনার কালে কথা বলতে আমার ভাইয়ের কষ্ট হয়, আমার ভাইদের কষ্ট হয় দুর্নীতি নিয়ে কথা বলতে। করোনার সময় যে বিভৎস দুর্নীতি আমরা দেখলাম, সেটার কি জবাব তারা দেবেন? এই 95 মাস্ক নিয়ে যে কেলেঙ্কারি হলো, যে কেলেঙ্কারির জন্য সিএমএসডির পরিচালক একজন আর্মি অফিসার, যিনি স্পষ্ট বললেন স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের যে কেলেঙ্কারি বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা চলছে, তাকে সরিয়ে দেয়া হলো। মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে আমরা দেখলাম না। কি আশ্চর্য বলেন! জিম্বাবুয়ের মতন একটা দেশ, অযোগ্যতা দুর্নীতির জন্য তাদের স্বাস্থ্যমন্ত্রীকে জেলে যেতে হয়, বিচারের আওতায় আনা হয়, আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিছুই জানেন না, পিপিপি করতে থাকেন, তারপরেও তার বিরুদ্ধে কোন রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাকে অপসারণ করা তো দূরেরই কথা, পিপিপি তো তিনি বলবেনই। প্রাইভেট পার্টনার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রতি তাদের একটা অন্য রকমের টান আছে, মুখে পিপিপি আসবে, পিপিই আর ওনার মুখে আসবে না, কিন্তু তার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি না। একটা অক্সিজেন সিলিন্ডার ভাগাভাগি করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। এখন তো সোনার হরিণ হয়ে গেছে আইসিইউ, এখন সোনার হরিণ হয়ে গেছে ভেন্টিলেটর, এখন কোভিড নন কোভিড কোন রকমের পেশেন্টই চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়েছে। এটা আমার কথা না, এটা এই সরকারেরই সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সাহেব স্পষ্ট বলেছেন যে সংকট মোকাবেলার ন্যূনতম কোনো প্রস্তুতি বাংলাদেশের ছিল না এবং পুরোটা আমলা দিয়ে চালাতে গিয়ে এখন লেজে গোবরে হয়ে গেছে। এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি বলেছেন যে আমি করোনা কমিটির প্রধান হওয়া সত্ত্বেও কোনো ব্যাপারে আমার কোনো মতামত নেওয়া হয় না, আমি কিছুই জানি না। তো কিছুই জানেন না যেই মন্ত্রী, যেই সরকারের সময় কোন রকমের সমন্বয় থাকে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই রকম একটা সরকার কি করে করোনা মোকাবেলা করবে? ভাই, 17 কোটি মানুষের দেশ, 15,000-এর উপরে টেস্ট উঠতে পারলাম না, আর বিশ্বে 218টি দেশের মধ্যে যে মাত্র 18টি দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1 লক্ষ ছাড়িয়েছে, বাংলাদেশ অতি স্বল্প পরীক্ষার মধ্যে দিয়েও সেই 18টি দেশের একটি। সেই দেশগুলোর মধ্যে সর্বনিম্ন পরীক্ষার হার এখন বাংলাদেশ। আপনি যদি আমেরিকা দেখেন, আপনি যদি যুক্তরাজ্য দেখেন, রাশিয়া দেখেন, স্পেন দেখেন, সেখানে প্রতি 10 লাখে পরীক্ষা হয় 1 লাখের ওপরে, আর বাংলাদেশে প্রতি 10 লাখে পরীক্ষা হয় 3,642 জনের। তো এত স্বল্প পরীক্ষা, তার মধ্যে আবার নতুন ইনস্ট্রাকশন এসছে যে কিটের স্বল্পতা আছে, পরীক্ষা আরো কম করো। তো ওই যে ব্রাজিলের প্রধানমন্ত্রী বা আমেরিকার প্রেসিডেন্টের মতন কথা, যত কম পরীক্ষা হবে তত কম রোগী বার হবে, যত কম রোগী বার হবে তত সুস্থ বাংলাদেশ থাকবে। তো এই পথে এখন হাঁটছে বাংলাদেশ। তো সুতরাং আপনি দুর্নীতি বলেন, লুটপাট তন্ত্র বলেন, সেটা এমন ভাবে প্রতিটা ক্ষেত্রে জড়িয়ে গেছে যে সেখান থেকে মুক্তি আমি জানি না কিভাবে সম্ভব। এবং করোনা কাল বলি, স্বাস্থ্য খাতটাকে আমি বিশেষভাবে জোর দিচ্ছি। এই যে এত বিভৎস মহামারী, এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজে 186 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এটা এই বছর এই করোনার সময় এই ঘটনা ঘটেছে। আমি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের কথা বলতে পারি, সেখানেও একই রকম দুর্নীতি হয়েছে। এগুলো হচ্ছে টিপ অফ দি আইসবার্গ। আমি একেবারে হিম শৈলের একেবারে চূড়ার কথাটি বলছি। এর
পুরোটা যদি দেখা যেত পানির নিচে যে অংশটুকু আছে তাহলে বোঝা যেত যে আজকে স্বাস্থ্য খাতের এই অবস্থা কেন। আর এতদিন যারা মন্ত্রী এমপি গিরি করেছেন তারা ভেবেছেন ভিআইপি, ভিভিআইপি, সিআইপি, তারা কোনোদিন কল্পনাও করেন নাই যে এই দরিদ্র দেশে এই দরিদ্র মানুষের হাতে তাদের চিকিৎসা নিতে হবে, এই গরিব সাধারণ মানুষের সাথে বসে তাদের চিকিৎসা সেবা নিতে হবে। তারা ভেবেছেন তাদের জন্য কানাডার দরজা খোলা আছে, তাদের জন্য লন্ডনের দরজা খোলা আছে, তাদের জন্য ব্যাংকক, সিঙ্গাপুর আছে। সুতরাং তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর জোর দেন নাই। স্বাস্থ্য ব্যবস্থা বাজেটে কোনোদিন জিডিপি 0.89% to 0.9% এর উপর উঠতে পারে না। ইভেন এই করোনা কালে পর্যন্ত বাজেটের 0.9% অনলি বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। আমি কথাগুলো বলছি অত্যন্ত দুঃখ থেকে যে সাধারণ মানুষের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা যদি থাকতো, সাধারণ মানুষের কথা যদি ন্যূনতম একবারও চিন্তা করতো রাজনীতিবিদরা, এবং গত 10 বছর ধরে যারা বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া ক্ষমতায় আছে তারা, তাহলে আজকে এই অবস্থা দাঁড়ায় না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। চার্টার প্লেন ভাড়া করে আমরা সকলে কিন্তু বিদেশের পাড়ি দিতে পারবো না। অনেক ধন্যবাদ। ডক্টর হাবিবে মিল্লাত, আপনি যদি একটু বলেন যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দিক নিয়ে কিছু প্রশ্ন এসছে। ডক্টর হাবিবে মিল্লাত। প্রথমে বলতে চাই বাজেট নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সে সম্বন্ধে একটু বলতে চাই। প্রথমত এক লাইনে যে এবার বাজেটের জিডিপি গ্রোথের 1.2%, নট 0.9%, এবং এটা সর্বোচ্চ 50 বছরের ইতিহাসে। দ্বিতীয়টি হচ্ছে যে বাজেটের এবার বাজেট বরাদ্দ হয়েছে 7.2%, 41 কোটি টাকা। সেটি সর্বকালের সর্ববৃহৎ সরকারি বাজেট, এবং 41,000 কোটি টাকা এটি স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া হয়েছে। তবে এটি যথেষ্ট না, এটি আমি মানি। কিন্তু এর পূর্ববর্তী শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য সরকারগুলো কখনোই স্বাস্থ্য খাতে জিডিপির 1কে ছাড়িয়ে যেতে পারে নাই, 1%কে, এবং স্বাস্থ্য খাতে কখনোই 5 ভাগের চেয়ে বেশি বাজেট কখনোই ছিল না। সুতরাং আমরা যদি কাউকে দোষারোপ করার চেষ্টা করি, আমরা সকলকে দোষারোপ করতে হবে, একাকেও বেরিয়ে যেতে আমরা পারবো না আসলে। আর যদি বলেন এই যে দুর্নীতি যে সমস্ত পত্রপত্রিকা এসছে, অবশ্যই যদি সত্যিকার অর্থে প্রমাণিত হয় সেগুলো দুর্নীতি, অবশ্যই তার বিরুদ্ধে বিচার হবে, এবং জননেত্রী শেখ সেই জন্যই বিচার ব্যবস্থা শুরু করেছেন। আমি শুধু রাজনীতি নিয়ে আজকে কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু শুনলাম যে আমরা নাকি আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলা হয়েছে যে মহান মুক্তিযুদ্ধকে আমরা সবসময় ব্যবহার করি। আমরা ব্যবহার করি না, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করি, এবং আমাদের মুক্তি বলে আমরা মেনে নেই যে আমরা স্বাধীন। সেদিন আমরা ওই 16 ডিসেম্বর 1971 হয়েছি। সুতরাং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের মুখ থেকে সবসময় মুক্তিযুদ্ধের কথাই আসবে, আর মুক্তিযুদ্ধের বিরোধীদের পক্ষে থেকে যতটা চাপিয়ে রাখা যায় সেই চেষ্টাটা করা হবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। এই কথা সত্য যে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কিছু দুর্নীতি, কিছু কিছু সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটটি অবশ্যই আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার সময় তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন, কিন্তু এই সিন্ডিকেটের জন্ম কিন্তু এই সময় হয়নি, বা এই একমাত্র সিন্ডিকেটই স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুধু আওয়ামী লীগ সরকারের সময় আছে, অন্য কোনো সরকারের সময় ছিল না, তা কিন্তু নয়। কিন্তু নির্বাচন ব্যবস্থা এবং রাজনীতিকে যে দুর্বৃত্তায়নের কথা বলা হচ্ছে, সেটা কেউ বলে, আমি শুনে অবাক হয়েছি যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে এই সময়টিতে। সত্যিকার অর্থে আমি আসলে এই কথাগুলো করোনার সময় বলতে চাইনি, এবং আমি এই নিয়ে আলোচনা করতে এখন ইন্টারেস্টেড হয়ে পড়েছি, কারণ মানুষকে মিথ্যা কথা 100 বার বললে তারা হয়তো মানুষ মিথ্যা কথা বিশ্বাস করে ফেলবে। রাজনীতিক দুর্নীতি, একটা নির্বাচিত সরকার 70 সনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করলো, তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ক্ষমতায় আসলো, 73 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতে নির্বাচিত হলো। কিছু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, এবং আগে জাগো দল প্রতিষ্ঠা করেছিল, সুবিধা করতে না পারে বিএনপি প্রতিষ্ঠা করেছে। তাদের সহকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করে, সামরিক শাসন জারি করে। আওয়ামী লীগের কিছু বিপদগামী এবং বঙ্গবন্ধুর কিছু সহযোগীও ছিল তার সাথে, অস্বীকার করার কোনো কারণ নাই। পরবর্তীকালে কোনোদিন শুনেছেন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন রাজনীতির সাথে সম্পর্কিত নাই, সামরিক বাহিনীর থেকে রাজনৈতিক দল গঠন করেছে, রাজনৈতিক দলের প্রধান হয়েছে? এটা কি রাজনৈতিক দুর্বৃত্তায়ন? কোন সামরিক সমস্ত বিধিনিষেধ ভঙ্গ করে প্রধান মার্শাল থাকা অবস্থায় দলের প্রধান হন, এটা কি রাজনীতির দুর্বৃত্তায়ন? কাদের কিনা রাজনীতি করেন তিনি? কোন একটি নির্বাচিত প্রতিনিধি নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন? স্বাধীনতা বিরোধী ছোট দল, কিছু বাম দল মিলে সবাইকে ডেকে এনে হালুয়া রুটির জন্য দলটি গঠন করলেন। পরবর্তীতে বিএনপি, পরবর্তীতে হানা ভোট হলো। বাংলাদেশের ইতিহাসে হানা ভোট একবারই হয়েছে, সেটা করেছে জিয়াউর রহমান। আমি ব্যালটের ফটোকপি সেদিন ফেসবুকে দেখছিলাম,
ভাবছিলাম কোন দেশে বাস করি, এটাও সম্ভব বাংলাদেশে এরকম রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি বলে থাকেন, এই যে এর পরবর্তীতে এরশাদ ক্ষমতায় আসলো, একজন বন্দুকের নল দেখিয়ে এসছে আর তারপর আরেকজন বন্দুকের নল দেখিয়ে এসছে, সেইখানে ইউনিভার্সিটি গুলো দখল করা হলো, জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিল, তাদের ভ্রমণের নামে প্রমোদ ভ্রমণের নদীতে নিয়ে গেল, অস্ত্র টাকা তুলে যে ইউনিভার্সিটি দখল করার চেষ্টা করা হলো, তারা রাজনীতিকে ধ্বংস করলো। আসলে ইচ্ছা করলে তো আমরা একদিনে মুক্ত হতে পারবো না, আমাদের সময় দিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাহ, যে অনেকদিন সময় লাগবে। আমি একটা কথা একটু যুক্ত করতে চাই, আপনি যদি অনুমতি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু স্পষ্ট করে বলি যে এই অর্থ বছর জিডিপি হচ্ছে 31,71,800 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়েছে 29,247 কোটি টাকা। হিসাবটি করে নেবেন, করলে বুঝতে পারবেন এই হিসাবটি 0.9% জিডিপির। এই জন্য আমি পুরো জিডিপি কত সেটা বললাম, একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ কত সেটিও বলে দিলাম। 29,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আপনি যে 10,000 টাকার থোক বরাদ্দ বলছেন, সেই 10,000 কোটি টাকার থোক বরাদ্দের কোন রকমের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং বিশেষজ্ঞরাই বলছেন, আপনাদের বিশেষজ্ঞরাই বলছেন যে এই টাকাটা পুরাটা দুর্নীতিতে ব্যয় হবে। এই কথাটা আমি বলতে চাইনি, কিন্তু আপনার কারণে বলতে বাধ্য হলাম। ডক্টর মিল্লাত যদি একটু বলেন, 10,000 টাকার পুরোটাই দুর্নীতিতে ব্যয় হবে। ডক্টর মিল্লাত, বাজেট যখন হয় সংসদ সদস্য হিসেবে এগুলো একটু জানা দরকার আছে। সেটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেমন গত বছরের কথা বলি, 19-20 প্রথমে 25,772 কোটি টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটো বিভাগ আছে সেখানে দেওয়া হলো এবং 3732 কোটি টাকা দেওয়া হলো স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করার জন্য অন্য 12টি মন্ত্রণালয়কে। এবছরে এই 29,247 কোটি টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে আরো 13টি মন্ত্রণালয়কে আরো দিয়ে 41,227 কোটি টাকা করা হয়েছে। এটা যদি জিডিপিতে আসেন 1.02% ছিল গত বছর, এবার হচ্ছে 1.3%। আর যদি পার্সেন্টেজ অফ বাজেটে আসেন, এবার হচ্ছে 7.2%। অঙ্কটা করে পরবর্তী টকশোতে কথা বলবো। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। অঙ্ক করতে আমাদের সময় লাগবে। মনিরুজ্জামান ভাই যদি বলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজনীতি দুর্বৃত্ত নিয়ে আমরা কথা বলছিলাম। খন্দকার মনিরুজ্জামান, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। বলুন। হ্যাঁ, আসলে কথাটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন আছে, দুর্বৃত্তায়ন করা হয়েছে এবং এই যে আমি শুরুতে যে বলেছিলাম যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান, জিয়াউর রহমান যে কথা দিয়ে তার রাজনৈতিক দল গঠন করেছিল এবং কিভাবে সেনাবাহিনীর ভিতরে থেকে সেনাবাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছিল, এই ইতিহাস আমি বলতে চাইনি, কিন্তু অবস্থা কিন্তু এখন বলতে হচ্ছে। সেই থেকে শুরু এবং আজকে যে এবং জিয়াউর রহমান যাদেরকে নিয়ে দল করেছেন, একটি কথা আমি যোগ করতে চাই, সেখানে একজন খুনের আসামি যিনি জেলখানায় ছিলেন, যার বিচার হচ্ছিল, শফিউল আলম প্রধান, 7 খুনের মহসিনুলের 7 খুন মামলার আসামি ছিলেন। বঙ্গবন্ধুর সময় যাকে গ্রেপ্তার করে বিচারের জন্য জেলখানায় পাঠানো হয়েছিল, তাকে তিনি মুক্ত করে আনেন জিয়াউর রহমান, এনে রাজনীতিতে পুনর্বাসন করেন। সুতরাং দুর্বৃত্তায়নের শুরুটা কোথায় হয়েছিল এটা সবারই জানা আছে। আজকে আমরা এখান থেকে বেরোতে চাই এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবচেয়ে যেটা দুর্বৃত্তায়নের পক্ষে সবচেয়ে সহায়ক যে বিষয়টা হয়েছে, সেটা হচ্ছে অরাজনৈতিক শক্তি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। এটাও কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে চলে এসছে এবং রাজনীতি চলে গেছে অরাজনীতিবিদদের হাতে। সুতরাং প্রথম যেটা করা উচিত, রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে আনা উচিত। আজকে পার্লামেন্টের সদস্য সংখ্যা দেখলে আমরা বুঝি কিভাবে রাজনীতি অরাজনীতিবিদদের হাতে চলে গেছে। সুতরাং প্রথম ধাপ যেটা হওয়া উচিত, রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে আনতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে খুব কঠোরভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এটা না করলে কিছুতেই দুর্বৃত্তায়নের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। এবং তৃতীয় যে বিষয়টি সব দলকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে সব দলকে রাজনীতি করার স্পেস দিতে হবে, স্পেস থাকতে হবে। একটি দল রাজনীতি করবে বা দুটি দল রাজনীতি করবে, এটা যদি চলে তাহলে আবার সেই দুর্বৃত্তায়ন, আবার সেই দুর্নীতি, আবার সেই অস্ত্রের ঝনঝনানি, আবার মাস্তানতন্ত্র, মাফিয়াতন্ত্র রাজনীতির মধ্যে প্রতিষ্ঠিত হবে। সব ছোট বড়, বাম ডান, যারা বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, সেই সমস্ত দলকে স্পেস দিতে হবে যাতে সবাই মিলে রাজনীতিটা করতে পারে। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। একটু সুযোগ দিতেই হবে, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে বারবার সুযোগ চাইছি আমি। বাংলাদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়নের রাজনীতি আপনি যেটাই বলেন না কেন, রাজনীতিবিদদের বহু ভুল ত্রুটি আছে।
সেই ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবার জন্য আমরা সিভিল সোসাইটির উপর নির্ভর করতে চাই, আমরা নাগরিক সমাজের উপর নির্ভর করতে চাই, আমরা বুদ্ধিজীবীর উপর নির্ভর করতে চাই। কিন্তু যখন সরকারি বুদ্ধিজীবী তৈরি হয়, যখন সরকারি নাগরিক সমাজ তৈরি হয়, যখন সরকারি পেশাজীবী তৈরি হয়, তখন বড় দুঃসময়। তখন আর রাজনীতিবিদ বলেন, দেশ বলেন, মানুষ বলেন, তাদের পথ দেখাবার আর কিছু থাকে না। এত বেশি দলীয়করণ যখন সর্বত্র হয়ে যায়, নাগরিক সমাজ যখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে সরকারি দৃষ্টিভঙ্গি, সরকারি চশমা ব্যবহার করা শুরু করেন, তখন আমরা দিশেহারা হয়ে যাই। আমাদের পথ আসলে কে দেখাবে, কারা দেখাবে আমরা বুঝতে পারি। অনেক ধন্যবাদ জামান ভাই। আপনি বলবেন কিনা, আপনাকে ইঙ্গিত করা হয়েছে সাংবাদিক বলি, শিক্ষক বলি, চিকিৎসক বলি, সবাই যখন আমরা এরকম দলে বিভক্ত হয়ে যায়, সেই যে রাজনীতির জন্য অশনি সংকেত কিনা। আমি যেটা বলেছি সেটা ইতিহাস, এবং ইতিহাস কোনো দলের চশমা দিয়ে দেখা যায় না, ইতিহাসকে ইতিহাসের অবস্থান থেকে দেখতে হয়। আমি যেটা বলেছি সেটা ইতিহাস। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, এটা ইতিহাস। জিয়াউর রহমান এই কথাটা তার প্রায় প্রতি বক্তৃতায় এটা বলতেন, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। ব্যাখ্যা আপনার কাছে এক হতে পারে, এটার ব্যাখ্যা আমার কাছে এক হতে পারে, এটার ব্যাখ্যা এটা কোনো ব্যাখ্যার বিষয় না, এটা ইতিহাস। ইতিহাসকে ব্যাখ্যা করতে হয় না, ইতিহাস ঘটনাকে বলতে হয়। নো, কোনো ব্যাখ্যার বিষয় না, এটা বললেই তো হলো না। জিয়াউর রহমান বলে নাই, আপনি বলেন জিয়াউর রহমান বলে নাই, যদি বলে থাকে সেটার ব্যাখ্যা আমরা দেব। সেটা ব্যাখ্যা আছে, ডিফিকাল্ট করার চেষ্টা করেছেন, বড় বড় কথা বলার যে রাজনীতি, ঘরে বসে বড় বড় কথা রাজনীতি ছিল, সেই রাজনীতির বিরুদ্ধে বলেছেন। উনি মাঠে ঘাটে ঘুরে বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বুঝিয়েছেন যে রাজনীতিবিদ শুধু বড় বড় বক্তৃতা দিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না, কাজ করে রাজনীতিবিদ হতে হয়। এবং বাংলাদেশ বিনির্মাণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিনির্মাণের প্রশ্নে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি এই কথাটা তিনি বলেছেন কিনা। তিনি বলেছেন, তিনি বলেছেন, কারণ এই জন্যই বলেছেন যে ওই ঘরে বসা রাজনীতি, বক্তৃতা, রাজনীতি থেকে রাজনীতিকে বের করে আসার জন্য। প্রধানকে রাজনীতিতে এনে ডিফিকাল্ট করেছেন কিভাবে? ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ডিফিকাল্ট করেছেন। এবং আজকের বাংলাদেশ হয়েছে আপনাদের মতো নাগরিক সমাজের কারণে। সামরিক বাহিনীতে বসে রাজনীতির দল করে ডিফিকাল্ট করেছেন। আপনারা 2014 ইলেকশন নিয়ে একটা কথা বলবার সাহস রাখেন না। আপনারা 2018 সালের ইলেকশন নিয়ে একটা কথা বলার সাহস রাখেন না। আপনাদের লজ্জা পর্যন্ত হয় না। আপনারা গণমাধ্যমে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটা করে একটা সাংবাদিক নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে কথা বলবার মতো সাহস আপনারা রাখেন না। কেউ কিছু আপনাদের সমালোচনা করলেই দলতন্ত্র হয়ে যায়। সত্যি ইতিহাসটা সহ্য করার ক্ষমতা আপনাদের নেই, কোনোদিন হবে না। এটা না হওয়া পর্যন্ত আপনারা প্রিন্স ভাই যদি বলেন, প্রিন্স ভাই একটু বলতে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। এখানে শ্রদ্ধেয় মনিরুজ্জামান ভাই কিছু কথা বলেছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, তার প্রতি সম্মান রেখে বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আমরা কিন্তু অস্বীকার করি না, এটা উনি বলেছেন। উনি বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। কোন পলিটিশিয়ান? যারা ড্রয়িং রুমে বসে রাজনীতি করে, যারা ঢাকায় বা শহরে বসে রাজনীতি করে, তাদের জন্য উনি ডিফিকাল্ট করতে চেয়েছেন। এই জন্য তিনি পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম হেঁটেছেন, প্রতিটা গ্রামে গ্রামে বিএনপি সংগঠন গড়ে তুলেছেন, বিএনপি রাজনীতির পক্ষে জনমত তৈরি করেছেন, এবং সেই জনমতের কাছে কিন্তু আওয়ামী লীগের ওই ঘুরে ধরা রাজনীতি টিকে নাই। তিনি সেই আজকে ওই আওয়ামী লীগের নেতারা যেভাবে কথা বলেন, মনিরুজ্জামান ভাইরা যখন ওই রকম কথা বলতে চান, তখন আসলে কিন্তু খুব দুঃখ লাগে। আর যেটি কথা বলেছেন যে ৭৫-এর পর থেকেই নাকি এই দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে, আমি প্রথমেই আমার বক্তব্য বলেছিলাম দুর্বৃত্তায়নের রাজনীতি কিন্তু আগেও শুরু হয়েছে। সেই স্বাধীনতা পরবর্তীকালে লাল বাহিনী, নীল বাহিনী গঠন করে আপনার সকল রাজনৈতিক দলকে একেবারে আমরা একটু কাউসার ভাই আমি একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই। জি, যে 2014 সালের নির্বাচন নিয়ে আমি কি এই মানুষদের মুখে কোনো কথা শুনেছেন কখনো? 18 নির্বাচন নিয়ে প্রশ্ন শুনেছেন? একজনের পর একজন সাংবাদিকের বিরুদ্ধে যখন ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে তখন শুনেছেন? শোনেন নাই? খুব দুঃখজনক। এদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। একজন করে সবাই বললে শুনতে পারবো না। কাউসার ভাই যদি শেষ করেন, আপনি বলেননি কাউসার ভাই। অ্যাডভোকেট কাউসার অবস্থায় পলিটিক্স আসতে পারে, এই কথাটা পারে কারো কাছে। মনিরুজ্জামান ভাইয়ের যে একটি কথার সাথে সহমত করে বলতে চাই। জি, দেখেন, এখন আমরা কয়েকটি জিনিস বলতে বসেছি। একটা হলো হরতাল, কারফিউ কবে হয়েছিল আমরা জানি না। ওনাদের বাসায় জিয়াউর রহমান সাহেব সারা বাংলাদেশ ঘুরেছেন, তখন কিন্তু অঘোষিত কারফিউ দিয়ে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, অনেক সেনাবাহিনীর নেতৃস্থানীয় অফিসারকে হত্যা করা হয়েছিল। আর এখন দাঁড়িয়ে বলতে চাই কি, আমরা সেই প্রেতাত্মা থেকে মুক্তি চাই।
এই প্রেতাত্মারা এখনো জাতিকে বিভ্রান্তি করার চেষ্টা করতে যাচ্ছে। জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। জিয়া রহমানের ছেলে তারেক রহমান, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে এবং আদালতে সেটা প্রমাণিত হয়েছে তিনি এখন পলাতক আসামি। আমরা সবাইকে রাজনীতি করে দিতে চাই, সুযোগ করে দিতে চাই, হত্যা করতে চাই। এই যে হত্যার রাজনীতি, ওনারা জিয়া রহমান সাহেব গর্ব করেন, এই হত্যার রাজনীতি চালু করেছিল জিয়া রহমান সাহেব। কত মায়ের বুক খালি করেছিল জিয়া রহমান সাহেব, কোনো বিচার হয়নি। সকালে বিচার হয়েছে, রাত্রে ফাঁসি কার্যকর হয়েছে। এটা বাংলাদেশের সত্য ইতিহাস। মনোজ্জমানটা দেখেছেন, আমরা দেখিনি, আমরা শুনেছি। 2020 সালের বাংলাদেশ, আজকে জনগণ একটা সিদ্ধান্তে এসছে, দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে এবং জনগণ তার পক্ষে আছে। আপনারা এই নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি করতে চান, আপনারা বক্তব্য দিয়েছেন, আন্দোলন করেছেন, কোর্টে গিয়েছেন, আপনারা এই সংসদে এসেছেন, নির্বাচনকে পণ্ড করতে গিয়ে আগুন সন্ত্রাস করেছিলেন এবং স্থানীয় সরকার নির্বাচনে আপনার কোনো ভোট পান নাই। এবারও নির্বাচনে এসছেন, নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য আপনাদের সেই বিদেশ পলাতক চেয়ারম্যান, কো চেয়ারম্যান, যাদেরকে একাধিকবার একই আসনে একাধিক মনোনয়ন দিয়েছেন, এটাও আমরা দেখেছি। এই দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠনটি 72 বছর পা দিয়েছে, এদেশে স্বাধীনতার আন্দোলন, স্বাধীন জনতার আন্দোলন, সব আন্দোলনে যে দলটি নেতৃত্ব দিয়েছে, এই দলটি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আপনারা ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। ষড়যন্ত্র যুগে যুগে করেছেন, আমরা এটা কঠোরভাবে মোকাবেলা করব, প্রতিহত করব। অনেক ধন্যবাদ পাঁচজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। আগামী সপ্তাহে আবারও আসবো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.